ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে অফ পেজ এসইও। সো অফ পেজ এসইও স্টার্ট করার আগে বলতে বোঝাচ্ছি এই যে আমরা এই ব্লগটার বেসিসে যাব, কারণ এইখানে খুব মিনিমাল ভাবে একদম মেইন ফোকাস পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে। আর এই ব্লগটা হচ্ছে moz.com, যে এসইওর যে বলা যায় অনেক জায়ান্ট একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে এসইও শিখতে পারবেন, প্লাস হচ্ছে ওদের টুলসও আছে। সো ওদের রেফারেন্স বেস, ওদের এই অফ পেজ এসইওর কন্টেন্টটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, বিকজ অফ এখানে খুবই সহজ এবং সিম্পল ওয়েতে এবং টু দ্য পয়েন্ট মেইন সেগমেন্টসগুলো নিয়ে কাজ করছে। এছাড়াও অন্যান্য ওয়েবসাইটে বিভিন্ন রকম করে দিতে পারে অফ পেজের, বাট আলটিমেট গোল বা অবজেক্টিভ সেম। সো কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং কিন্তু নিজের কাজ করতে হবে। আমি জাস্ট বলে দিব যে কিভাবে করবেন, কই কই করবেন, জিনিসটা কি হবে, কিন্তু অফ পেজের কাজটা কিন্তু সম্পূর্ণ নিজের করতে হবে। সম্পূর্ণ নিজের কেন করতে হবে? বিকজ অফ আমার ওয়েবসাইটটা বানাইতে হবে আগে, ওয়েবসাইটের কন্টেন্ট গ্রো করতে হবে আগে, এরপরে যাবে অফ পেজ। ঠিক আছে, এরপরে যাবে হচ্ছে অফ পেজ। এখানে সার্চ কনসোলেরও ব্যাপার থাকে। সার্চ কনসোলের ব্যাপারটা আমি নেক্সট দিন দিয়ে দেখাবো, এরপরে হয়তো আমি অফ পেজটা দেখাবো বা দুইটা যে কোনো একটা দেখাবো। ওই সার্চ কনসোলের মধ্যে থাকবে জিনিসগুলো এরকম যে আমার ইন্ডেক্স ইন্ডেক্স কিভাবে হবে, আমার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স কিভাবে হবে, ঠিক আছে। সো নট লাইক যে এখানে মানে একদম সিকোয়েন্স বেস। সো আজকে ওই হিসাব করলে হচ্ছে ইন্ডেক্সিং এর ইস্যু নিয়ে আমরা ক্লাস করতাম, কিন্তু ওইটা আই থিঙ্ক না করে আমরা অফ পেজটাই শিখি, থিওরিটিক্যাল শেষ হয়ে গেলে এরপরে ওই দুইটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো আর কি। তো অফ পেজ ব্যাপারটা কি, আমরা যখন স্টার্ট করছি তখন অফ পেজের ওভারভিউ হিসাবে বলছিলাম এরকম যে আমার মার্কেটিং, লাইক আমি আমার বাসার মধ্যে যেই যত রকমের ইন্টেরিয়র আছে বা যেই ফার্নিচার্স বলেন বা থিংস বলেন, যেগুলো দিয়ে আমার বাসাটাকে আমি সুন্দর মতো সাজাইছি, হ্যাঁ। সো পরবর্তীতে আমার এই বাসাতে মানুষকে ইনভাইট করব টু ভিজিট মাই হোম। তো যখনই আমি ইনভাইট করতেছি দ্যাট মিনস আমাকে বলতে হচ্ছে, সেটা ওভার দ্য ফোন হোক, সামনাসামনি হোক, বা অন্য কারো থ্রুতে হোক, কিন্তু আমাকে কিন্তু বলতে হইতেছে কিন্তু। ঠিক আছে। সো এই অফ পেজটা হচ্ছে ইকুয়াল মার্কেটিং। সো আপনাকে অফ পেজ মানে হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে। সোশ্যাল মিডিয়া আমরা মার্কেটিং যেরকম করতেছি, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে কি কাজ ছিল? সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে কাজ ছিল হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার ভেতরের লোগো, কভার ফটো, কন্টেন্ট, ডেসক্রিপশনস, অ্যাবাউট, ইনফরমেশন, এগুলো দিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলটাকে অপটিমাইজ করছি। বাট আবার অপটিমাইজ করছি সেটা আমার সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সেগমেন্টে। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেগমেন্টে আমি কি করছি, অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়, মানুষের কাছে কিভাবে আমার বিজনেসটাকে পৌঁছায় নিতে হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো আমি দেখছি। সো অ্যাজ লাইক এসিওটাও সেম। অন পেজটা হচ্ছে আমার ওয়েবসাইট যত রকমের অপটিমাইজেশন আছে দ্যাট ইজ কল অন পেজ এসিও। আর অফ পেজ এসিওটা কোনটা? অফ পেজ এসিওটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে বের হয়ে যখন আমার ওয়েবসাইটটাকে মার্কেটিং করব, দ্যাট ইজ কল অফ পেজ এসিও। ঠিক আছে। ওকে, এবার চলেন আমরা এই সেগমেন্ট ধরে ধরে যাই। সো অফ পেজ এসিও, হোয়াট ইজ অফ পেজ এসিও? অফ পেজ এসিও ব্যাপারটা কি? সো অফ পেজ এসিও অলসো কল্ড অফ সাইট এসিও। সো দুইটার যে কোনো একটা বলতে পারেন। সো অফ পেজ এসিও রেফার্স টু অ্যাকশনস টেকেন আউটসাইড of your own website to impact your ranking within সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। সো এখানে অনেক কঠিন করে জিনিসটা বলছে, এক লাইনে, স্বাভাবিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। বাট আমি জিনিসটাকে একদম সহজভাবে ক্লিয়ার করতেছি আপনাদেরকে, বা সহজভাবে বুঝাচ্ছি সো দ্যাট আপনারা যেন বুঝতে পারেন। সো অফ পেজ এসিও রেফার টু অ্যাকশন টেকেন আউটসাইড, মানে বলতেছে যে অফ পেজ এসিওর যে কাজটা করবেন সেটা বাইরে যায় করতে হবে, বাইরে যায় করতে হবে আপনার নিজের ওয়েবসাইটের জন্য। সো দ্যাট আপনার এই ওয়েবসাইটের উপর কি হবে, এসইওর ইম্প্যাক্টটা পড়বে, এবং আপনার এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্ক গ্রো করবে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কোনটা? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ইজ লাইক এসইও লিখলাম, এই যে রেজাল্টগুলো আসতেছে দ্যাট ইজ কল সার্চ ইঞ্জিন। এটা আমার কি গুগল, কি গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, এগুলা কি এক একটা রেজাল্ট। সো যেহেতু অনেকগুলা রেজাল্ট আসতেছে দ্যাট মিনস অনেকগুলা পেজ। সো দ্যাটস ওয়াই এইটাকে বলবো, মানে এই যখন আমি কোনো কিছু সার্চ দিয়ে যে রেজাল্টগুলো আসবে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে SERPS, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এই এসটা ছোট হাতের হবে, এই যে এটা।
ঠিক আছে, এই যে আমি যদি এন্টার প্রেস করি, এই যে দেখেন এটা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। সো যখন আমি এরকম অনেকগুলা রেজাল্টকে কাউন্ট করব, ওইটা হয়ে যাবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আর যখন একটা রেজাল্টের কথা বলবো তখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এইখানে এটাই বলছে যে আমি যখন আমার ওয়েবসাইটটাকে বাইরে যে কাজ করে প্রমোট করব, তখন কি হবে, এই রেজাল্টের মধ্যে আমার এই রেজাল্টের মধ্যে কোনো একটা কিওয়ার্ডের আন্ডারে আমার এই রেজাল্টটা কি হবে, ইনক্রিজ হবে। এই কথাটাই কিন্তু এখানে বলা। আমি আরেকবার রিপিট করতেছি। অফ পেজ এসইও রেফার্স টু অ্যাকশন টেকেন আউটসাইড অফ ইয়োর ওন ওয়েবসাইট to impact your rankings within search engine results pages। ঠিক আছে, একদম ক্লিয়ার করে বুঝাইছি। এরপরেও কেউ যদি না বুঝে থাকেন বলবেন কোন জায়গায় বুঝেন নাই, আমি আবার ক্লিয়ার করব। সো এই আমরা বুঝলাম হচ্ছে মানে হোয়াট ইজ অফ পেজেস, এক কথায় যদি বলতে হয় হোয়াট ইজ এর ক্ষেত্রে, রাইট। তো এরপর কি বলতেছে এখানে দেখেন, অপটিমাইজিং ফর অফ সাইট র্যাঙ্কিং ফ্যাক্টর involves improving search engine and user perception of a site's popularity, relevance, trustworthiness and authority। তো এই কথাটার মানে কি বুঝাইছে আমি একটু পুরোটা পড়ে এরপর আমি আবার একটু বলে দিচ্ছি। So this is accomplished by other reputable places on the internet. It can be pages, sites, people, etc. linking to or promoting your website and effectively vouching for the quality of your content। তো এই এত কিছু দিয়ে কি বুঝাই, সেম এত কিছু পরে আমি পড়ছি ঠিকই, কিন্তু কিছুই আপনারা বুঝেন নাই, এটা স্বাভাবিক। এখন আমি ক্লিয়ার করতেছি আবার কি বলতেছে। বলতেছে অপটিমাইজিং ফর অফ সাইট র্যাঙ্কিং ফ্যাক্টর ইনভলভস ইমপ্রুভিং সার্চ ইঞ্জিন অ্যান্ড ইউজার পারসেপশন অফ এ সাইটস। মানে আপনার ওয়েবসাইটটা যে র্যাঙ্ক করবে বা এই সার্চ ইঞ্জিনের যে র্যাঙ্কিং যে ফ্যাক্টরগুলো আছে বা ইউজার যে যেরকম বিহেভ করে, হ্যাঁ, সো এই জিনিসগুলা ডিপেন্ড করে আপনার সাইডের মানে আপনার ওয়েবসাইটটার পপুলারিটি, মানে আপনার ওয়েবসাইটটা কতটা পপুলার। কোথায়, এই যে গুগলে। তো গুগল কিভাবে মেজার করে যে আপনার ওয়েবসাইট পপুলার, কারণ আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে বা ট্রাফিক মোটামুটি আসলেও আপনার ওয়েবসাইটে মানুষ অনেকক্ষণ থাকতেছে, আবার আসতেছে, বারবার আসতেছে। সো তখন বুঝতেছে আপনার ওয়েবসাইটটা কি পপুলার। এরপরে আছে হচ্ছে কি রিলেভেন্স। সো রিলেভেন্স বলতে কি বোঝাচ্ছে, সো রিলেভেন্স বলতে বোঝাচ্ছে এরকম যে দাঁড়ান একটা ব্যাকলিঙ্কোর একটা, এই যে ব্যাকলিঙ্কো, এই যে ওরই একটা ইয়ে ছিল, এক্সাম্পল ছিল, আমি ভুলে গেলাম। মানে ওর একটা এক্সাম্পল বলতে বোঝাচ্ছে এরকম যে ও একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছিল। ও একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে। সো র্যাঙ্ক করার, ও না, ও কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা না, ও একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছে। এখন ওই কিওয়ার্ড যেই পারসেপশন বেস ও কি করছে, কাজটা করছে, এখন ওইটা ওই ওর কন্টেন্টের থেকে রিলেভেন্সিটা কমে গেছে। সো দ্যাট কি হচ্ছে, মানুষ ওর ওটা র্যাঙ্ক করছে ঠিকই, কিন্তু মানুষ আসতেছে, মানুষ এসে সাথে সাথে ওর ওয়েবসাইট থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, সো ওয়েবসাইট থেকে বারবার চলে যাচ্ছে। তো এখন কি হচ্ছে, ওর ওয়েবসাইটের ভিজিবিলিটি কমতেছে। কারণ একটা মানুষ যদি আপনার ওয়েবসাইটে এসে যদি সাথে সাথে চলে যায়, দ্যাট মিনস আপনার বাউন্স রেট অনেক বেড়ে যাবে। আর বাউন্স রেট বাড়াটা কিন্তু কখনোই এসইওর জন্য ভালো না। সো গুগল তখন কি মেজার করবে, লাইক আমি এখানে এসিআরপিএস লিখে সার্চ করলাম, এই রেজাল্টটা আসলো। এখন আমি এই রেজাল্টে গেলাম, যাওয়ার সবার ফার্স্টের রেজাল্ট যেটাকে জিরো বলে বা এটাকে বলে ফিচার স্নিপেট। তো এই রেজাল্টে যখন আমি যাব, যাওয়ার পর যদি আমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ডও যদি না থাকি, তখন গুগল বুঝবে এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের জন্য রিলেভেন্সি নাই। ঠিক আছে, এই কন্টেন্টে এই কিওয়ার্ডের জন্য রিলেভেন্সি নাই। তখন কি করবে গুগল, এই ওয়েবসাইটটাকে নিচে নামাই দিবে। কারণ মানুষ এখানে আসতেছে ঠিকই, কিন্তু পজিটিভ কোনো ফিডব্যাক দিচ্ছে না। সো দ্যাট এগুলাকে নিচে নামাই দিবে। তো নিচে নামাই দিলে কি হবে, র্যাঙ্ক নষ্ট হয়ে যাবে, রাইট। সো এইরকম এখন আমি একটা কোনো কিওয়ার্ড বা ফ্রেজ বেস বা কোনো একটা প্রবলেমের সলিউশন খুঁজতেছি। খোঁজার পর যখন আমি রেজাল্টটা পাইলাম, পাওয়ার পর যদি যেয়ে দেখি যে আমি যেটা খুঁজতেছি সেই জিনিসটা এটা না, আই মিন রিলেভেন্ট না। আপনি স্পোর্টস নিয়ে কাজ করতেছেন, আই মিন স্পোর্টসের মধ্যে যতটাই আপনি স্পেসিফিকলি জান, ধরেন স্পোর্টসের মধ্যে বাংলাদেশ আন্ডার 19 যেই ক্রিকেট যেই ইনফরমেশন বেস আছে ওইটা নিয়ে আপনি রিপ্রেজেন্ট করতেছেন থ্রু ইয়োর ওয়েবসাইট। তো এই যে আপনি স্পেসিফিক গেলেন, এখন আপনার
আপনার সামহাও, হ্যাঁ, আপনার সামহাও আপনি হয়তো লিঙ্ক বা সামহাও কোনো একটাতে ক্লিক করছে, যে কারণে দেখা গেছে আপনার ওই কন্টেন্টের মধ্যে আপনি কি করছেন, অন্য কোনো একটা কন্টেন্ট, ধরেন এন্টারটেইনমেন্ট, তো ওতপ্রোতভাবে কিন্তু জড়িত না, তবে হ্যাঁ হয়তোবা কোনো একটা সাব সেগমেন্ট বা কোনো একটা ছোটখাটো সেগমেন্টের মধ্যে এন্টারটেনমেন্টটা হইতে পারে, যে লাইক কোনো একটা খেলা শেষ হয়েছে, এরপরে একটা ফানি একটা কোনো এন্টারটেনমেন্টের কিছু ঘটছে, ওই জিনিসটা রিপ্রেজেন্ট হইতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে আমার ওয়েবসাইটটা যেই নিশ নিয়ে আমি কাজ করতেছি, ওই নিশের সাথে রিলেভেন্সিটা কতটুকু আছে। মন চাইতেছে ইচ্ছা মতো কন্টেন্ট দিতেছি, এটা নিউজ পেপারের কন্টেন্ট হইতে পারে, নিউজ পেপার সাইট বেস কন্টেন্ট হইতে পারে, কিন্তু ইন জেনারেলটা কি করতে হবে, আমার স্পেসিফিক নিশ এবং রিলেভেন্সি ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে। সো দুইটা জিনিস আমি পাইলাম, একটা হচ্ছে পপুলারিটি, আমার ওয়েবসাইটের পপুলারিটি কীরকম, আমার ওয়েবসাইটটা কতটা রিলেটেড বা কতটা রিলেভেন্ট আমার নিশের উপর বেস করে। এরপর হচ্ছে ট্রাস্টওর্থিনেস, মানে আপনার ওয়েবসাইটটাকে মানুষ কীরকম ট্রাস্ট করে, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আপনি যদি যে ইনফরমেশন, ট্রাস্টওর্থিনেস ব্যাপারটা কিভাবে হয়, ট্রাস্টওর্থিনেস ব্যাপারটা হয় আপনি যেই ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো লেজিট, বা সেই ইনফরমেশনগুলো অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন, সো দ্যাট মানুষ যখন আপনার এই ইনফরমেশনগুলো নিচ্ছে, আফটার দ্যাট এখান থেকে ভালো একটা আউটকাম পাচ্ছে, এবং এরপরে আপনাকে কি করতেছে, একটা ভালো ফিডব্যাক দিচ্ছে, প্লাস সে আবার আসতেছে। দ্যাট ইজ কল্ড ট্রাস্টওর্থিনেস। আপনি একটা মানুষকে ট্রাস্ট করলে তার কথা, তার সাজেশন, তার অ্যাডভাইস কিন্তু আপনি নেক্সট টাইম নেবেন। ট্রাস্ট না করলে জীবনেও কারো কাছ থেকে নিবেন না নেক্সট টাইম। সো এই যে এই ব্যাপারটাও ইম্পর্টেন্ট, ট্রাস্টওর্থিনেস। অ্যান্ড আরেকটা সেগমেন্ট যেটাকে বলা হচ্ছে অথরিটি। তো আপনি যখন এই সেগমেন্টসগুলা কন্টিনিউয়াস প্রসেসে গ্রো করতে পারবেন বা এই সেগমেন্টগুলোর সাথে থাকতে পারবেন, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটের অথরিটিগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনার ব্র্যান্ডের হইতে পারে বা অ্যাজ এ পার্সন হিসাবে আপনার অথরিটি আস্তে আস্তে বাড়বে। সো এই ব্যাপারগুলো ম্যাটার করে আপনার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে। সো এছাড়াও আরও কিছু ব্যাপার ম্যাটার করে, সেটা হচ্ছে দিস ইজ অ্যাকমপ্লিশ বাই আদার রেপুটেবল প্লেসেস অন দ্য ইন্টারনেট। সেটা হতে পারে পেজেস, সাইটস, পিপল, ইটিসি, লিঙ্কিং টু or promoting your website, মানে and effectively vouching for the quality of your content. সো ব্যাপারটা বুঝাইতেছে এরকম যে আপনি তো আপনার মতো করে কাজ করতেছেন, আপনি তো আপনার মতো করে সব একদম এক্স্যাক্ট ব্যাপার রিলেভেন্সি রাখতেছেন, মানুষকে ট্রাস্টের জন্য আপনি অনেক প্রিমিয়াম কন্টেন্ট মানুষকে ফ্রিতে দিচ্ছেন, ঠিক আছে। এরপরে অনেক রিলেভেন্ট একটা ব্যাপার, যে মানে হাবিজাবি ব্যাপারগুলো নাই, হ্যাঁ, এবং আস্তে আস্তে জিনিসটা পপুলারও হইতেছে, আপনার অথরিটি ওগুলো বাড়তেছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অফ পেজের কাজ কি, এই অফ পেজ বা ব্যাকলিঙ্কের কাজ কি, এই অফ পেজ বা ব্যাকলিঙ্কের কাজটাই হচ্ছে এই পরের কথাটা বলছে, যে দিস ইজ অ্যাকমপ্লিশ বাই আদার রেপুটেবল প্লেসেস অন দ্য ইন্টারনেট। সো আপনি আরেকটা পপুলার ওয়েবসাইট থেকে, আরেকটা পপুলার মানুষের থেকে আপনি আপনার এই ওয়েবসাইটের লিঙ্ক আপও করাইতে পারেন অথবা প্রমোটিংও করাইতে পারেন। সো প্রমোটিং বলতে বোঝাচ্ছে এরকম, সেটা হতে পারে স্পন্সর, লাইক যে ইউটিউবে আপনি দেখেন মানুষ বলতেছে স্পন্সর বাই এইটা। সো যাদের দরকার পড়তেছে তারা কিন্তু ওই কিওয়ার্ডটা বা ওই ব্র্যান্ডের নাম ধরে কিন্তু গুগলে বা ওই লিঙ্কে গিয়ে কিন্তু মানুষ যাচ্ছে, রাইট। এই যে প্রমোট হচ্ছে ব্যাপারটা, সেটা ইনস্টাগ্রাম হইতে পারে, সেটা ফেসবুক হইতে পারে। তো এইটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো নট লাইক যে আপনি নিজে একা কাজ করবেন, এটা হবে না। মানে আপনাকে ওই পপুলার সাইটসগুলো থেকেও কি করতে হবে, লিঙ্ক করতে হবে, কোলাপস করতে হবে। সেটা ডেফিনেটলি টাকা খরচ করে হোক বা ট্রেডিং সিস্টেমে হোক, বাট এইটা আপনাকে করতে হবে। কেন করতে হবে এইটার এক্সাম্পলটা আমরা সামনে দেব, খুব সহজ একটা এক্সাম্পল দিব, সো আপনারা যেন ইজিলি বুঝতে পারেন। এটা এখন না, সামনে দিচ্ছি। এবং অবশ্যই যেখান থেকে আপনি এই লিঙ্ক আপ বা প্রমোশনের ব্যাপারটা হবেন, সেইটার কোয়ালিটি অফ কন্টেন্টও আপনাকে খেয়াল করতে হবে। সো এই এত কিছুই হচ্ছে আপনার বলতে পারেন অফ পেজ এসইও, ঠিক আছে। এগুলার কোনো ধরাবাঁধা কোনো উত্তর নাই, ব্যাকলিং এরকম অফ পেজ এসইও না, কনসেপ্টটা বুঝতে হবে। হ্যাঁ, অন পেজ এসইও খালি যে কি জানি ইয়স্টের একটা যারা ডেভেলপার থাকে বা যারা ওই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে পারে বা ওয়েবসাইট আপনার কাস্টমাইজ করতে পারে, তারা মনে করে একটা প্লাগইন ইউজ করে কাজ করে দিলে এসইওর কাজ হয়ে যাবে। ব্যাপারটা আসলে তা না। এসইও ইটস নট লাইক জাস্ট প্লাগ ইন অ্যান্ড তুমি কি জানো ওইটারে গ্রিন আনো বাস এসইও হয়ে গেল, ব্যাপারগুলো এরকম না, ঠিক আছে। সো কি করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, আমাকে আগে বুঝতে হবে যে আসলে এখানে কি বলতেছে এবং জিনিসগুলা কিভাবে আমাকে গুছায় করতে হবে এবং কি কি জিনিস ম্যাটার করে।
সো কি এবং কি কি জিনিস ম্যাটার করে, কেন ম্যাটার করে, এবং আমি কি কি করব, এই 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 সেগমেন্টসগুলো যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমার এগুলো র্যাঙ্ক করবে বা আমি এখান থেকে ভালো একটা আউটকাম পাবো। ঠিক আছে, সো এগুলাই হচ্ছে হোয়াট ইজ অফ পেজ এসইও। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন বলবেন। সো আমরা ফার্স্টে তাহলে গেলাম অফ পেজ এসইও কি, এটা আমরা বুঝতে পারছি। সো এর পরের সেগমেন্টটা হচ্ছে ওয়াই ডাজ অফ পেজ এসইও ম্যাটার। তো আমি তো বুঝলাম অফ পেজ এসইওর পপুলারিটি, হ্যান ত্যান, এগুলো অনেক কিছু আমার দরকার আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য, তাহলে আমাকে এটা র্যাঙ্ক করবে বা আমি বাইরে যে মার্কেটিং করব। কিন্তু ওয়াই, কেন, কেন এই অফ পেজের এসইওটা কাজটা করব? আমি জব করতেছি কেন? আমার নিজেকে গ্রো করার জন্য, প্লাস আমি রেমুনারেশন পাচ্ছি। সো দিস ইজ কজ, রাইট? এই কজগুলোর কারণে, এবং আমি যেন আস্তে আস্তে একটা লং টার্ম প্রেসে হচ্ছে আমি এই জব করে যাব। আফটার দ্যাট হচ্ছে আমি হয়তো মানে আমার নিজের কিছু করবো বা ওইখান থেকে একটা আউটকাম নিয়ে হচ্ছে আমার নেক্সট স্টেপটা হবে। তো আমি এমনিই তো করতেছি না, রাইট? সো এই যে একটা কজ থাকা লাগবে। সো এখানেও আপনারা বুঝতে পারবেন যে ওয়াই ডাজ অফ পেজ এসইও ম্যাটার, অফ পেজ এসইওটার কাজটা কেন ইম্পর্টেন্ট এবং কেন আমি এই অফ পেজ এসইওটা করব। সো ওয়াইল সার্চ অ্যালগোরিদমস অ্যান্ড র্যাঙ্কিং ফ্যাক্টর আর কনস্ট্যান্টলি চেঞ্জিং, so the general consensus within the SEO community is that the relevant trustworthiness and authority that effective off-page SEO effort, a website still play a major role in a page's ability to rank. আচ্ছা আমি একটু, হ্যাঁ ঠিক আছে, রেকর্ড হচ্ছে, একটু চেক করে নিলাম। তো এইখানের কি কথাটা বলতেছে, এখানে কথা বলতেছে যে আমাদের অ্যালগোরিদম কন্টিনিউয়াস বেসিসে চেঞ্জ হতে থাকে, রাইট? এরপর বলতেছি যে আমাদের এখানে রিলেভেন্সি, ট্রাস্টওয়ার্থিনেস, হ্যাঁ, অথরিটি, এগুলো আমার অফ পেজে কি করতেছে, একটা মেজর রোল প্লে করতেছে। এই কথাটা আগে বলে নিছে, বলে নেওয়ার পর এইখানে একটা ইমেজ দিছে। হ্যাঁ, সো এই ইমেজের অর্থটা কি, আমি একটু জুম করি। সো আমি জুম করলাম। তো এই যে এই ইমেজটা দিয়ে কি বুঝাচ্ছে, এই ইমেজটা দিয়ে বুঝাচ্ছে, এটা ধরেন 100%। সো 100%-এর মধ্যে অফ পেজ এসইওর ইমপ্লিমেন্টেশনগুলা কত পার্সেন্ট ভ্যারি করতেছে। সো এই যে এইখানে এই বক্সটা দিছে আর এই বক্সটা দিছে, এই বক্স আর এই বক্সের ভিতরের যে অ্যাক্টিভিটিসগুলা, এই অ্যাক্টিভিটিসগুলা অফ পেজের আন্ডারে পড়তেছে। সো এই অ্যাক্টিভিটিসগুলো দেখলে আমরা মোটামুটি একটা আইডেন্টিফাই করতে পারবো যে অফ পেজের রেশিওটা কীরকম। সো ফার্স্টের এখানে দেওয়া হচ্ছে যেটাকে DLKAF বলতেছে, সেটা হচ্ছে ডোমেন লেভেল কিওয়ার্ড অ্যাগনস্টিক ফিচার্স। সো এইটার মধ্যে কি কি থাকতেছে, এটার মধ্যে থাকতেছে হচ্ছে কোয়ান্টিটি অফ লিঙ্কস টু দ্য ডোমেন। হ্যাঁ, কয়টা আপনি লিঙ্ক আপনার ডোমেনের সাথে কানেক্ট করছেন অন্য ওয়েবসাইটগুলো থেকে, যেটা অফ পেজ ব্যাকলিঙ্কের যে ইস্যুসটা। ঠিক আছে, সো কোয়ান্টিটি অফ লিঙ্কস টু দ্য ডোমেন, কতগুলা ডোমেনের সাথে আপনার কানেক্টেড আছে। ট্রাস্ট কোয়ালিটি অফ লিঙ্কস টু দ্য ডোমেন। সো আপনি যেখান থেকে ফার্স্টে তো হচ্ছে কোয়ান্টিটি বলতেছে, এরপর হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কোয়ালিটি। নট লাইক যেরকম 50টা আপনি লিঙ্ক নিয়ে আসছেন এবং সবগুলো লিঙ্ক হচ্ছে স্প্যাম, মানে ঝামেলা আছে, কোয়ালিটি নাই, কোয়ান্টিটি দিয়ে। সো এইখানে শুধু কোয়ান্টিটির কথাই বলে নাই, কোয়ান্টিটি, ট্রাস্ট, কোয়ালিটি, ট্রাস্ট অবলিক কোয়ালিটি। সো কোয়ালিটি আপনি কোয়ান্টিটি আর কোয়ালিটি বলতে পারেন। এরপর হচ্ছে ডোমেন লেভেল পেজ র্যাঙ্ক ইটিসি। সো আমার ডোমেনের অথরিটি, পেজের অথরিটি আছে। সো ওইগুলার ইনক্রিজ, এই ব্যাপারটা কীরকম হচ্ছে ওই জিনিসটা এখানে বলতেছে, যেটা কিনা 20%-এর মতো, 20% ওভার, আই মিন অলমোস্ট 21%-এর মতো এটা ক্যারি করতেছে। আরেকটা সেগমেন্ট এখানে বলছে যে পেজ লেভেল লিঙ্ক ফিচার্স। হ্যাঁ, পেজ লেভেল লিঙ্ক ফিচার্স মানে স্পেসিফিক পেজগুলোর কথা বলছে। পেজ র্যাঙ্ক, আপনার পেজটা কত মানে র্যাঙ্কে কীরকম আছে, ইমপ্রেশন কীরকম পাইতেছে। ট্রাস্ট র্যাঙ্ক মানে মানুষ কি ক্লিক করতেছে কিনা। কোয়ালিটি অফ লিঙ্কস, কয়টা লিঙ্ক আছে, কোয়ালিটি সেম ওই পেজটার মধ্যে, স্পেসিফিক পেজটার মধ্যে, নট ফুল ওয়েবসাইটের মধ্যে, স্পেসিফিক ইন্ডিভিজুয়াল পেজগুলোর কথা বলতেছে। অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশন, আপনার ওই স্পেসিফিক পেজটাতে কয়টা অ্যাঙ্কর টেক্সট আছে। সো কোন কিওয়ার্ডের সাথে কয়টা লিঙ্ক আছে, ওই কিওয়ার্ডে কি ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, কোন ওয়ার্ডটা ইউজ করা হইতেছে, রাইট? আচ্ছা, কোয়ালিটি অফ লিঙ্ক সোর্সেস মানে যেই জায়গা থেকে লিঙ্কগুলো নেওয়া হয়েছে ওই সোর্সগুলো কতটা ভ্যালুয়েবল বা কতটা ট্রাস্টেবল বা কতটা রিলেভেন্ট। ঠিক আছে, ওইটার কথা আর কি এখানে বলা, যেটা কিনা ভ্যারি করতেছে অলমোস্ট 20%-এর মতো, যেটা আমি 19.15%, যেটাকে বলতেছে PLLF, পেজ লেভেল লিঙ্ক ফিচার্স।
আরেকটা বক্সের মধ্যে এখানে বলতেছে হচ্ছে যে জিনিসটা হচ্ছে এসএম সোশ্যাল ম্যাট্রিক্স, আর হচ্ছে ডিএলবিএফ বলতেছে ডোমেন লেভেল ব্র্যান্ড ফিচার্স। সো ডোমেন লেভেল ব্র্যান্ড ফিচার্স দিয়ে বোঝাচ্ছে অফলাইন ইউজেস অফ ব্র্যান্ড অবলিক ডোমেন নেম, মেনশন অফ ব্র্যান্ড অবলিক ডোমেন ইন নিউজ মিডিয়া প্রেস এন্টিটি অ্যাসোসিয়েশন ইটিসি। আচ্ছা, এত এখানে অনেক কিছু বলছে, আমি খুব সহজভাবে বলে দিচ্ছি। এটা বলতেছে যে লাইক আপনি কীরকম স্পন্সর মার্কেটিং করতেছেন। স্পন্সর মার্কেটিং মানে মানুষ আপনার এই ব্র্যান্ডটাকে কীরকমভাবে হাইলাইট করতেছে, সো দ্যাট মানুষ ওই ব্র্যান্ডের উপর ধরে আপনার আপনার এক্সিস্টেন্সি বা আপনার ইনফরমেশনগুলো ফাইন্ড আউট করার ট্রাই করতেছে। গুগলে যে ওয়েবসাইটের নাম ধরে ইউআরএল ওয়েবসাইটে যাচ্ছে না, গুগলে যে ব্র্যান্ডের নামটাকে সার্চ দিচ্ছে এরপর আসতেছে এরপরে যাচ্ছে। সো এতে কি হচ্ছে, আপনার ব্র্যান্ড ভিজিবিলিটিটা বাড়তেছে, গুগলও আপনার ওয়েবসাইটটাকে নোন হিসেবে নেওয়া শুরু করতেছে। সো এটাও অনেক ইম্পর্টেন্ট, ডোমেন লেভেল ব্র্যান্ড ফিচার্স। ওকে, আর লাস্ট আরেকটা সেগমেন্ট হচ্ছে এসএম, যেটা হচ্ছে সোশ্যাল ম্যাট্রিক্স, যে লাইক সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলা থেকে কীরকম আপনার এই অ্যাক্টিভিটিসগুলো আছে, যে লাইক কোয়ালিটি কোয়ান্টিটি অফ টুইটেড লিঙ্কস, ফেসবুক শেয়ারস, গুগল প্লাস তো নাই এখন, সেটা হইতে পারে পিন্টারেস্ট হইতে পারে, রেডিট হইতে পারে বা মিডিয়াম হইতে পারে, হাই অথরিটি বেস যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে ওইখান থেকে কীরকম অ্যাক্টিভিটিস আপনার হচ্ছে, কীরকম লিঙ্ক শেয়ার করতেছেন বা পোস্ট শেয়ার করতেছেন, রাইট? সো এই জিনিসগুলো হচ্ছে কি আমার অফ পেজ এসইওর সাথে রিলেভেন্ট। সো এখন এই ইমেজটা দিয়ে আমি বুঝাইলাম, এবার আবার আমরা কন্টেন্টের মধ্যে যাই। সো কন্টেন্টের মধ্যে এখানে বলা কি, while we don't know the full algorithm Google uses to rank content, so data from our search engine ranking factor study shows that offsite SEO related factors likely carry more than 50% of the ranking factors weight. সো এইখানের কথা বলতে কি বুঝেছে, যে আমরা গুগলের অ্যালগোরিদম ফুল জানতে পারবো না বা কেউই জানতে পারবে না, কারণ স্বাভাবিক আপনি কোনো কিছু ক্রিয়েট করে ওইটার 100% কাউকে রিভিল করবেন না, এটাই নিয়ম। তো এটা তো জানা পসিবল না, কিন্তু ওরা বলতেছে যে এই কেস স্টাডি বলতে পারেন বা যারা মার্কেটার আছে, হ্যাঁ, সো তো এরকম আর কি, যারা এরকম প্র্যাকটিক্যাল বেস অনেক 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 বছর ধরে কাজ করতেছে ওইটার উপর বেস করে যে রেফারেন্সটা দিচ্ছে এখানে অলমোস্ট লাইক 50%-এর উপরে ফ্যাক্ট করতেছে এই অফ পেজ এসইওটা। দ্যাটস ওয়াই এই অফ পেজ এসইও অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি বিজনেস রিলেটেড কাজ করতে চাইলে আপনার অফ পেজ এসইও করতেই হবে। বিজনেস বলতে অ্যাফিলিয়েট মার্কেটিং হইতে পারে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের জন্য কাজ করতে হইলে এই অফ পেজের অ্যাক্টিভিটিসগুলো থাকা লাগবেই। অবশ্য অফ পেজের সুবিধাটা হচ্ছে স্টার্টিংয়ে এটা করা হয় না, এটার জন্য আপনি অবশ্যই টাইম নেবেন, সেটা হইতে পারে 5 মাস 6 মাস, ডিপেন্ড করবে যে আপনি কতটুকু অন পেজের থ্রুতে র্যাঙ্ক করছেন বা কয় নাম্বার র্যাঙ্কে আসেন। এরপরে ওইটাকে এক্সেলারেট করার জন্য হচ্ছে আপনার নেক্সট স্টেপটা হবে হচ্ছে এই অফ পেজ এসইওটা। এই কারণে অফ পেজ এসইওটা হচ্ছে অ্যাডভান্স জিনিস, এবং আরেকটা প্রবলেম হচ্ছে এটা প্র্যাকটিক্যাল জিনিস না। প্র্যাকটিক্যাল জিনিস না মানে বলতেছি মানে দেখানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল জিনিস না, কারণ এটার জন্য অনেকটা টাইম দরকার, প্লাস এইখানে হচ্ছে মানুষকে আউটরিচ করা, তার সাথে কমিউনিকেট করা। আফটার দ্যাট সে যদি আপনাকে লিঙ্ক দিতে চায়, এবং লিঙ্ক দিতে চাইলে কয় টাকার বিনিময়ে লিঙ্ক দিতে চায় বা তার অ্যাপ্রোচটা কি, হ্যাঁ, সো এইরকম করে এটা হচ্ছে কি আমি একটা স্টেপের পরের স্টেপটা বলছি। একটা স্টেপ বলতে ফার্স্টে ফাইন্ড আউট করা আপনি কাদের কাছ থেকে লিঙ্ক নিবেন বা কোন ওয়েবসাইটের সাথে আপনার লিঙ্কটাকে কি করবেন, কানেক্ট করবেন। এর পরের স্টেপটা হচ্ছে তাদের ইনফরমেশন ফাইন্ড আউট করা বা তাদের কন্ট্যাক্ট ডিটেলস ফাইন্ড আউট করা, দেন হচ্ছে তাদেরকে আউটরিচ করা। আফটার দ্যাট তাদের সাথে কমিউনিকেট করে, সেটা টাকা হোক বা ফ্রিতে হোক বা ট্রেড করে হোক, দেন হচ্ছে লিঙ্কের আদান প্রদানটা করা। সো অনেকগুলো স্টেপের পরে, আর এর আগে তো আরও তো অভাব নাই স্টেপের, সেটা কিওয়ার্ড রিসার্চ আছে, নিশ সিলেকশন আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, কন্টেন্ট ক্রিয়েশন আছে, অন পেজ আছে, এরপরে হচ্ছে গুগল ইন্ডেক্স আছে, দেন হচ্ছে আমার অফ পেজের ইস্যুসটাতে যাবে। সো এই কারণে এই ব্যাপারগুলো ক্লিয়ার হইতে হবে যেন পরবর্তীতে সামনে কাজ করতে পারেন। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমার ওয়াই ডাজ অফ পেজ এসইও ম্যাটার। সো 100%-এর মধ্যে 50%-এর বেশি যদি একটা সেগমেন্ট ম্যাটার করে, দ্যাট মিনস এটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, পরের সেগমেন্টটা হচ্ছে
সো আমরা বুঝলাম হোয়াট ইজ এবং ওয়াই। সো দুইটা দিয়ে আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, ওকে। সো নাও এখন আমরা আর একটু ডিটেলসে যাব যে আসলে ব্যাপারটা কি। সো লিঙ্কস অ্যান্ড অফ পেজ এসইও। সো লিঙ্কস অ্যান্ড অফ পেজ এসইও বলতে কি বোঝাচ্ছে? বিল্ডিং ব্যাক লিঙ্কস ইন অ্যাট দ্য হার্ট অফ পেজ এসইও। সার্চ ইঞ্জিন ইউজ backlinks as indication of the link to content quality. So a site with many high value backlinks will usually rank better than an otherwise equal site with fewer backlinks. আচ্ছা, আমি আরেকবার একটু গো থ্রু করি। সেটা হচ্ছে বিল্ডিং ব্যাকলিংস ইজ অ্যাট দ্য হার্ট অফ সাইট এসইও, মানে এটা হচ্ছে একটা হৃদয়ের মতো, মানুষের যে হৃদয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওইটার কথা আর কি বলা হচ্ছে যে ব্যাকলিংটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যদি আমি মানে কম্পেয়ার করি। আচ্ছা, এরপর বলতেছে যে সার্চ ইঞ্জিন ইউজ ব্যাকলিংস অ্যাজ ইন্ডিকেশন অফ দ্য লিঙ্ক টু কন্টেন্ট কোয়ালিটি। সো ব্যাকলিংক থেকে আপনাকে গুগল ইন্ডিকেট করে যে আপনার ওয়েবসাইটটা কতটা ইম্পর্টেন্ট। ওই যে আপনাদেরকে একটা এক্সাম্পলের কথা বলছি, এই লাইনটা কমপ্লিট করার পর এরপর আপনাদেরকে এক্সাম্পলটা দিব। সো এ সাইট উইথ মেনি হাই ভ্যালু ব্যাকলিংস will usually rank better than an otherwise equal site with fewer backlinks. সো এই কথাটার মানে কি বুঝাচ্ছে? মানে বুঝাইতেছে দুইজন দুইটা সাইট নিয়ে কাজ করতেছেন, একজন 100টা লিঙ্ক নিছেন, আরেকজন 5টা লিঙ্ক নিছেন। সো ওই 5টা লিঙ্ক যাদের কাছ থেকে নিছেন, ওই মানে ওর 100 কেন 500টা নিলেও সে এতটুকু আসতে পারবে না। কোনটা ম্যাটার করতেছে? কোয়ালিটি ম্যাটার করতেছে। ঠিক আছে? সো কোয়ালিটি অনেক অনেক ম্যাটার। তো এটার কথাই আর কি বলছে যে ফিওয়ার ব্যাকলিঙ্ক সেটা যদি এফেক্টিভ হয় বা অনেক হাই ভ্যালু আপনাকে রিপ্রেজেন্ট করে বা আপনাকে দেয়, সেই ক্ষেত্রে আপনার অনেক অনেক ব্যাকলিংসের দরকার নেই। এই কথাটার মানে এটা বুঝাইছে। এখন আসেন এক্সাম্পলটার কথা আমি বুঝাইতেছি। সো অ্যাজ লাইক মানে আপনারা আমাকে যতটুকু লাইক বুঝতেছেন বা চিনতেছেন বা জানতেছেন অ্যাজ এ পার্সন, অ্যাজ এ জেনারেল পার্সন, আমি আপনাদের মেন্টর না, ওই হিসাবে না, অ্যাজ এ জেনারেল পার্সন। সো অ্যাজ এ জেনারেল পার্সন আপনার সাথে মানে আপনাদের সাথে আমার পরিচয় হইলে আপনারা যেই রকম করে একটা ফিডব্যাক দিবেন বা যেরকম করে একটা লাইক অ্যাপ্রোচ করবেন, সো আপনারা চিন্তা করতেছেন একদম জেনারেল একটা পার্সন হইলে। ঠিক পাশাপাশি আমি যদি সাকিব আল হাসানের কোনো রিলেটিভ হই, সেটা কাজিন ব্রাদার হইতে পারে বা খুব কাছের রিলেটিভ হইতে পারে, সো এই ওয়ার্ডটা বলার সাথে সাথেই কিন্তু আপনার চোখ কিন্তু মাথার উপরে উঠে যাবে। মানে আপনি অ্যাজ এ জেনারেল পার্সন হিসাবে আমার উপর যেই একটা ফিডব্যাক বলেন বা ভিউ আপনি চিন্তা করতেছেন, ঠিক তার সাথে সাথেই যখন আমি সাকিব আল হাসানের নামটা নিলাম, তখনই কিন্তু বা তার যদি আমি রিলেটিভ হই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তখন আমার মানে আমাকে চিন্তাই করবেন ডিফারেন্ট ওয়েতে। কারণ একটা সেলিব্রিটি, একটা ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, একটা পপুলার পার্সনের সাথে আমার কানেক্টেড হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো আপনারা কি করতেছেন? আমাকে প্রায়োরিটিসটাও ঠিক মানে এক চান্সে 100 গুণ বাড়ায় দিচ্ছেন। সো এটা কিভাবে হচ্ছে? সো দ্যাট ইজ কল কোয়ালিটি বা দ্যাট ইজ কল লিঙ্কিং। সো ওয়েবসাইট এবং এসইওর ইম্প্যাক্টটাও হচ্ছে সেম। তো যারা এরকম ওয়েবসাইট যাদের কাছ থেকে আপনি লিঙ্ক দিবেন, দে আর ওয়ার্কিং ফর লাইক 10, 15, 20 ইয়ার্স। সো গুগল তাদের ওয়েবসাইটকে খুব ভালো মতো জানে, খুব ভালো মতো চিনে। তো একটা নতুন ওয়েবসাইট বা 6 মাস 1 বছর কাজ করার পর যখন আপনি এই রিলেভেন্ট 5 বছর হোক বা 10 বছর হোক এরকম কোনো ওয়েবসাইট বা 6-7 বছর হোক এরকম কোনো ওয়েবসাইট, বা ধরলাম আমি 3 বছর, আপনি 1 বছর 6 মাস ধরে 6 মাস ধরে কাজ করতেছেন, আপনি 3 বছর বা 2 বছর ধরে যারা কাজ করতেছেন তাদের কাছ থেকে একটা লিঙ্ক নিচ্ছে, তো ডেফিনেটলি আপনার থেকে তাদেরকে গুগল ভালো মতো চিনে। সো যখন ওয়েন ইউ হ্যাঁ যে কানেক্টেড ইউর ওয়েবসাইট টু টু দেয়ার ওয়েবসাইট, তখন গুগল আইডেন্টিফাই করতে পারতেছে, ও ওয়াও, সো এই ওয়েবসাইটটা থেকে তো আমি চিনি, এখন এই ওয়েবসাইটের সাথে এই নতুন একটা ওয়েবসাইটও কানেক্ট হয়েছে, দ্যাট মিনস ও তাহলে ঠিক আছে, যেহেতু এই ওয়েবসাইটের সাথে ও কানেক্ট হয়েছে দ্যাট মিনস ও ঠিক আছে, ও ও আসলে ওইরকম মানে ফালতু বা ওর ঝামেলা না, তো ওকে আমি দেখি ভালো মতো। সো দেখবে, এরপর হচ্ছে ও আপনাকে আস্তে আস্তে যখন ডিপেন্ড করবে আপনার অডিয়েন্সের উপর, দেন আপনাকে আস্তে আস্তে গ্রো করবে। সো দ্যাটস দ্য পাওয়ার অফ ব্যাকলিং। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেয়ার আর 3 মেইন টাইপস অফ লিঙ্কস, যেটার নামগুলা হচ্ছে ন্যাচারাল লিঙ্কস, ম্যানুয়াল বিল্ড লিঙ্কস অর সেলফ ক্রিয়েটেড লিঙ্কস। ঠিক আছে, কি 3টা টাইপ, একটা হচ্ছে ন্যাচারাল লিঙ্কস, ম্যানুয়াল বিল্ড লিঙ্কস, আর একটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড লিঙ্ক।
ন্যাচারাল লিঙ্কস কি, এখানে অনেক কথা বলছে, আমি এত এত কথা আমি বলবো না, আমি এখানে সহজভাবে আপনাদেরকে বুঝাই দিই ন্যাচারাল লিঙ্কসটা কি। সো ন্যাচারাল লিঙ্কসটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, বা খুব সিম্পল ভাষায় যদি আমি বলি, ধরেন আপনি কোনো জায়গা থেকে একটা খায় আসছেন, সো ফুড ব্যাংকে আপনি কি করলেন, একটা রিভিউ দিলেন যে এই এই জায়গার ইয়েটা অনেক অনেক মাইন্ড ব্লোয়িং ছিল, এখানের বার্গারটা বা পাস্তাটা বা হোয়াট এভার, যেই যা কোনো একটা রিভিউ দিচ্ছেন, সো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এইখানে কিন্তু আপনাকে কেউ কোনো পে করতেছে না, টাকা দিচ্ছে না, কিন্তু আপনি নিজে থেকেই বলতেছেন, দ্যাট ইজ কল ন্যাচারাল একটা ব্যাপার, মানে কেউ ফোর্স করতেছে না তুমি এটা বলো, আপনি নিজে থেকেই বলতেছেন। তো ঠিক একইভাবে আপনি ধরেন একটা ফুড ফুড রিভিউ বা ফুড ব্লগার টাইপের একটা ওয়েবসাইট আপনি মেনটেন করেন। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনি ওই ওয়েবসাইটের মধ্যে একটা রেস্টুরেন্টের রিভিউ দিছেন, সেই রেস্টুরেন্ট আপনাকে অ্যাপ্রোচ করে নাই, আপনি নিজে থেকেই দিছেন, কারণ আপনার কাছে প্রচণ্ড ভালো লাগছে। সো ভালো লাগার পরে আপনি যখন ওই ওয়েবসাইটটাতে ওই ওই রেস্টুরেন্টটাকে নিয়ে লিখছেন, আফটার দ্যাট ওই রেস্টুরেন্টের নামটা লিখে ওই রেস্টুরেন্টের নামের মধ্যে তার ফেসবুকের পেজ বা তাদের ওয়েবসাইটের পেজটাকে আপনি লিঙ্ক করে দিছেন। সে কিন্তু আপনাকে বলে নাই যে লিঙ্ক দাও আমাকে, সে কিন্তু এই কথাটা বলে নাই, আপনি নিজে থেকেই দিচ্ছেন, দ্যাট ইজ কল ন্যাচারাল লিঙ্কস। সো আপনি যখন নিজে থেকে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছেন, মানে আপনার ওয়েবসাইট থেকে বাইরে মানুষকে পাঠাচ্ছেন, হ্যাঁ, সো নিজে থেকে যে লিঙ্কটা দিচ্ছেন, দ্যাট ইজ কল ন্যাচারাল লিঙ্কস। ঠিক আছে, এটা আপনি খুব সহজে দিতে পারবেন, এটা দেওয়ার জন্য কিছুই করা লাগবে না। এরপরের সেগমেন্টটা হচ্ছে ম্যানুয়াল বিল্ডিংস, মোস্ট ক্রিটিক্যাল এবং মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্টস। সো ম্যানুয়াল বিল্ডিংস আর অ্যাকুরেট থ্রু ডেলিভারেড লিঙ্ক বিল্ডিং অ্যাক্টিভিটিস, মানে এই সেগমেন্টের মধ্যে আপনাকে লিঙ্ক বিল্ডিং এর জন্য কি করতে হবে, অ্যাক্টিভিটিস করতে হবে, এই কথাটা এখানে বলছে। দিস ইনক্লুডস থিংস লাইক গেটিং কাস্টমার্স টু লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট অর আস্কিং ইনফ্লুয়েন্সার টু শেয়ার ইয়োর কন্টেন্ট। ঠিক আছে, সো এইখানের অ্যাপ্রোচটা কি হবে, ব্যাকলিং জেনারেশনের জন্য। ব্যাকলিং জেনারেশনের জন্য বলতে বোঝাচ্ছি এরকম যে ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে আমি যেই নিশটা নিয়ে কাজ করতেছি ওই নিশের মধ্যে বড় বড় সাইটস কারা আছে, বা ওই নিশের সাথে রিলেভেন্ট রেখে বড় বড় সাইট কোন জায়গায় আছে। এটার জন্য আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে, কারণ আপনার বিজনেসটা তো আপনি জানবেন, আপনার বিজনেসটা আপনি জানবেন, তো আপনাকেও ওই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে আমার এই এই সেগমেন্টের মধ্যে কারা অনেক বেশি জায়ান্ট বা কারা মোটামুটি আছে। কারণ জায়ান্টদের কাছ থেকে আমি যদি খুবই ন্যূনতম বা একদম ছোট কিছু হই, আমার ওই জায়ান্টের কথা চিন্তা করলে কিন্তু আমি তাদের কাছে অ্যাপ্রোচ করলে জীবনও তারা আমাকে প্রায়োরিটি দিবে না। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন এই কথাটা মিস হয়ে গেলে কিন্তু পরে আবার ওই যে বলছি জায়ান্টদের কথা, ওইটাই খালি খুঁজতেন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু কি করতে হবে, নিজে থেকে ব্রেনস্টর্ম করতে হবে বা নিজে থেকে চিন্তা করতে হবে যে আমার যে অবস্থান আর আরেকটা মানুষের যে অবস্থান, তার সাথে যদি আমি দাঁড়াইতে না পারি বা সে যদি আমাকে পাত্তাই না দেয়, তার কাছে তো আমি ডেফিনেটলি তার কাছে যে আমি বসে থাকবো না, আমাকে তার থেকে আরেকটু আরেকটু যারা আছে, হ্যাঁ, নিচে যারা আছে, হ্যাঁ, বা একটু লো সেগমেন্টে যারা আছে, তাদের কাছ থেকে আমার অ্যাপ্রোচ করতে হবে। আমার কাছ থেকে উপরে থাকলেই হয়েছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। ঠিক আছে, তো ওই জিনিসগুলোকে ফাইন্ড আউট করা, এরপর যেই প্রসেসিংয়ের কথা বললাম যে তাদেরকে মেইলের থ্রুতে অ্যাপ্রোচ করা। সো এই অ্যাপ্রোচের আগে আপনার ওয়েবসাইটটা একটা খুব ভালো ওয়েবসাইট হইতে হবে, কারণ আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক নিতে চাচ্ছেন তার ওয়েবসাইট থেকে, তো কেন সে আপনাকে লিঙ্কটা দিবে, সে আপনার কাছ থেকে টাকা নিবে, দ্যাটস ট্রু, এবং এটা তো ডেফিনেটলি সে আপনাকে লিঙ্ক দিবে, সো সে টাকা নিবে, বাট সে অবশ্যই কিন্তু কোয়ালিটিটা কিন্তু ম্যাটার করবে, কোয়ালিটিটা কিন্তু সে চেক করবে যে আসলেই তার ওয়েবসাইট থেকে যে আপনাকে লিঙ্ক দিয়ে যে এখানে যে অডিয়েন্স আনাবে, ওই অডিয়েন্সটা মানে আসার পর যেন ডিসঅ্যাপয়েন্টেড না হয়, রাইট? এই ব্যাপারটাও কিন্তু তারা খেয়াল করবে। দ্যাটস ওয়াই আপনাকে আপনার ওয়েবসাইটটা খুব ভালো একটা পলিশ জায়গায় কিন্তু নিয়েই কিন্তু এই অফ পেজের জন্য অ্যাপ্রোচগুলো করতে হবে। সো এই ম্যানুয়াল বিল্ডিংসের থ্রুতে হচ্ছে আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি যাদের কাছ থেকে আপনি লিঙ্ক নেবেন তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, অথবা আপনি যদি ওই যে অফলাইন অ্যাক্টিভিটিস হলে আপনি কি করতে পারেন, স্পন্সর বেস বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন, সো দ্যাট ওই ইনফ্লুয়েন্সার মার্কেটাররা আপনার ব্র্যান্ডকে প্রমোট করবে, আফটার দ্যাট ওই মানুষগুলো আপনার ব্র্যান্ডটাকে ফাইন্ড আউট করবে। দুইটা কাজই করতে হবে, ব্যাপারটা এরকম না যে একটা করবেন আর একটা করবেন না, দুইটাই করতে হবে। ঠিক আছে, দুইটাই করতে হবে, নাহলে কিন্তু হবে না।
ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার ম্যানুয়াল বিল্ডিংস। সো মোস্ট অফ দ্য টাইম কি হয় যে মানে এসইও যারা কাজ করে ব্যাপারটা এরকম না আপনি এসইও শিখে আপনি নিজেই সব ছিঁড়া ফেলবেন, এটা সম্ভব না। ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে, আপনাকে মানুষের হেল্প নিতে হবে, থার্ড পার্টি মানুষগুলোর সাথে হেল্প নিতে হবে, বা ওই রকম করে কমিউনিকেশন বা নেটওয়ার্কিংটাও করতে হবে। কারণ এসইও ইটস আ জায়ান্ট থিং। একজন দুজন দশজনের পক্ষে এটা সম্ভব না, মানে যদি আমি বলি প্রপার একদম সেগমেন্ট বেস। সো এক একজন এক একটাতে এক্সপার্ট বা এক একজন একটাতে স্কিলফুল। ডেফিনেটলি প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, সো দ্যাট আরেকটা মানুষ যেন আপনি শিখতেছেন ইট ডাজন্ট মিন আপনি সব করে ফেলবেন। আপনি করবেন, গাইড করবেন, নিজে অবশ্যই করবেন, অনেক মোস্ট অফ দ্য থিং আপনি নিজে করবেন, এই জন্যই তো আপনি শিখতেছেন। পাশাপাশি যারা মানে লাইক কোয়ালিটি যারা ম্যাটার করে, যারা এরকম সার্ভিস প্রোভাইড করতেছে তাদের কাছেও কমিউনিকেট করা, লিঙ্ক বিল্ডিং এর জন্য আর কি বলতেছি স্পেশালি। এরপর যারা খুব ভালো কন্টেন্ট লেখে তাদের কাছেও যাওয়া, কারণ আপনি এইখানে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করবেন, টাইম দিচ্ছেন, টাকা করতেছেন। হ্যাঁ, এটা কোনো ছেলে খেলা না, ইটস ইটস কাইন্ড অফ এ প্রপার বিজনেস মডেল, যেখানে আপনি 2-3 লাখ টাকা খরচ, 4-5 লাখ টাকা খরচ করতেছেন টু গেটিং কি আউটকাম উইথিন 1 ইয়ার অর 2 ইয়ার। সো আপনাকে ওই রকম করেই কিন্তু জিনিসগুলোকে কোঅর্ডিনেট করতে হবে। আপনি একা কইরা সব করতে পারবেন না, এটা সম্ভব না। ঠিক আছে? বাট যতটুকু পসিবল হয়, যত লেস আমার ওই এই সেগমেন্টসগুলোতে খরচ করতে হয়, কারণ আমি শিখতেছি এই কারণেই। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমার ম্যানুয়াল বিল্ডিংস বা ব্যাকলিংস। এই কারণে এটা নিয়ে আমি অনেকক্ষণ বললাম, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা বেশি অ্যাডভান্স এবং ক্রিটিক্যাল। আচ্ছা, এরপর হচ্ছে সেলফ ক্রিয়েটেড লিঙ্কস। এটা খুবই ইজি একটা জিনিস। সেলফ ক্রিয়েটেড লিঙ্কস মানে হচ্ছে আপনি নিজে লিঙ্ক ক্রিয়েট করবেন, খুব সিম্পল। আপনি নিজেই লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো থেকে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, বাট দ্য প্রবলেম ইজ এই লিঙ্কগুলো হচ্ছে নো ফলো ব্যাক লিঙ্কস। সো এইটা কমপ্লিট করে আমরা হচ্ছে নো ফলো, ডু ফলো, ব্যাকলিং জুস, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন জানবো। সমস্যা নাই, এটা আমি ডিসক্রাইব করতেছি, আগে এটা একটু বলে নিই। সেটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড লিঙ্ক। সো সেলফ ক্রিয়েটেড লিঙ্কস মানে হচ্ছে আপনি ফেসবুকে গেছেন, অথবা আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে পার্সোনাল প্রোফাইল, ওই পার্সোনাল প্রোফাইলের অ্যাবাউট সেগমেন্টে কিন্তু কি করা যায়, আমি সোশ্যাল প্ল্যাটফর্ম বা আমার ওয়েবসাইটটাকে কি করতে পারবো, ওয়েবসাইটটাকে কিন্তু লিঙ্ক আপ করাইতে পারবো, রাইট? এটা তো সবাই জানেন। সো এই যে লিঙ্ক আপ করাইলাম, এরপর টুইটারে আমি একটা অ্যাকাউন্ট খুলছি, টুইটারের মধ্যে আমার ওয়েবসাইটের একটা জায়গা আছে, ওইখানে আমি লিঙ্ক, ওই ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারবো, সো দ্যাট ওয়েন পিপল ক্যান ক্লিক অন দ্যাট লিঙ্ক কি হবে, আমার ওয়েবসাইটে চলে যাবে। এরপর হচ্ছে টুইটার, এরপর পিন্টারেস্ট আছে, লিঙ্কডিন আছে, এরকম সেভারেল সোশ্যাল, লাখ লাখ হাজার হাজার সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যেই মানে শুধু সোশ্যাল না, এখানে সোশ্যাল বুকমার্কিং, ডিরেক্টরি, ফোরাম, আরও অনেক কিছু আছে যে জিনিসগুলোর সামনে আমরা যাচ্ছি ছোট ছোট সেগমেন্ট ধরে। তো এই যে জিনিসগুলো আমরা নিজে থেকে করব, দ্যাট ইজ কল সেলফ ক্রিয়েটেড লিঙ্ক, মানে আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। এই যে ন্যাচারাল মানে তো জানেন, ম্যানুয়াল মানেও জানেন, সেলফ মানেও জানেন। তো এই জিনিসগুলো না বুঝার কিছু নাই। এরপরেও যদি না বুঝেন কেউ কাইন্ডলি বলবেন, বাট জিনিসটা আমি যতটুকু পারছি ক্লিয়ার করার ট্রাই করছি আর কি। সো সেলফ ক্রিয়েটেড লিঙ্ক মানে হচ্ছে নিজে থেকে যে লিঙ্কটা ক্রিয়েট করবেন। ওকে, তো এই তিনটা জিনিসই হচ্ছে আপনার মেইন মেইন একদম পয়েন্ট যদি আপনি বলতে চান। সো এই তিনটাকে আপনি সেভারেল সেগমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবেন। ঠিক আছে? সেভারেল সেগমেন্টের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন। সো ওই ডিস্ট্রিবিউশনটা আসলে ম্যাটার হবে তখনই যখন আপনি বুঝতে পারবেন, না বুঝে ডিস্ট্রিবিউট করে লাভ নাই। যেটা আমার হয়েছে, খালি এরকম ঘুরছি বা যেরকম সারাক্ষণ চিন্তা করছি যে আসলে অ্যাকচুয়াল কাজটা কিভাবে করে, আসলে কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা কি, কিভাবে করে। কারণ যখন শিখাইছে তখন এরকম ক্লিয়ার কনসেপ্ট দেয় নেই, কারণ সে নিজেই ক্লিয়ার ছিল না। হ্যাঁ, বা সো এরকম ঘুরতে 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 জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করার ট্রাই করতেছে। এখন নিজেরা যদি কষ্ট না করে যদি, আর আপনারা তো কষ্ট করার তো মানে নাই, তো পয়েন্টই তো নাই কেউ, তাই না? সো এরকম আর কি, নিজেদের ট্রাই করতে হবে। ওকে, তো এই তিনটা জিনিস আমরা বুঝতে পারছি। এখন আর কিছু জিনিস বলে দেন হচ্ছে আমি এই জিনিসটাতে যাচ্ছি। সো ফার্স্টে যাই হচ্ছে আমার ব্যাকলিং ব্যাকলিং জুস ব্যাকলিং জুস বা লিঙ্ক জুস। ব্যাকলিং জুস না, আই মিন এটাকে আমি লিঙ্ক জুস বলি। ব্যাকলিং জুস ব্যাপারটা বাজে শোনায়। আচ্ছা, সো লিঙ্ক জুস ব্যাপারটা কি? লিঙ্ক জুস ব্যাপারটা হচ্ছে এই যে আপনি যে অথরিটি বেসড ওয়েবসাইটগুলো থেকে
ব্যাপারটা এরকম না, এখান থেকে পুরা পুরা বলতেছি আমি আপনাকে জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। জিনিসটা হচ্ছে এই জিনিসটা কেন আনছি, সো দ্যাট আপনারা এই ভিডিওতে যেন আবার ব্যাপারগুলো মনে থাকে, জিনিসগুলো যেন নোটিস থাকে, আবার যেন দেখেন আপনারা, এই কারণে জিনিসগুলো দেখানো। ঠিক আছে, আমি এইখানে এইটা দিয়ে এত ক্রিটিক্যাল ওয়েতে আমি যাচ্ছি না, আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। সেটা হচ্ছে আপনি যে হাই অথরিটি যে ওয়েবসাইটগুলো থেকে আপনি লিঙ্কটা নিচ্ছেন, সো ওই হাই অথরিটি থেকে যখন আপনি ডু ফলো ব্যাকলিং নেবেন, তখন হচ্ছে আপনার ওয়েবসাইটের অথরিটি আস্তে আস্তে বাড়তে থাকবে থ্রু দ্যাট লিঙ্ক জুস। যখন ডু ফলো লিঙ্ক নেবেন তখন লিঙ্ক জুস পাস হবে, বাট যখন নো ফলো ব্যাকলিং নেবেন তখন লিঙ্ক জুস পাস হবে না। তো ওই যে সেলফ ক্রিয়েটেড লিঙ্ক, তো আপনি এখন এরকম 100টা আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে আপনার ওই ওয়েবসাইটটাকে তাদের ওই সেগমেন্টের মধ্যে ইনপুট করলেই তো হয়ে যেত, আপনার ওয়েবসাইট তো তাহলে একদম র্যাঙ্ক করে যেত। কিন্তু আসলে প্রবলেম ইজ ওই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হচ্ছে নো ফলো জুস, মানে নো ফলো ব্যাকলিং। সো ওই নো ফলো ব্যাকলিং থেকে কোনো জুস পাস হয় না। ঠিক আছে, কিন্তু এখন ব্যাপারটা এরকম না যে আমার খালি ডু ফলো লাগবে, আমার দুইটাই লাগবে। রেশিওটা 60-40 অথবা 70-30। সো 70% আমার ডু ফলো বা 60% আমার ডু ফলো, আর 30% বা 40% হচ্ছে আমার নো ফলো। ঠিক আছে, এই জিনিসগুলো আমার খেয়াল করতে হবে। এখন নেক্সট নেক্সট সেগমেন্টটা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমি কোনো জায়গার থেকে কেউ আমাকে লিঙ্ক দিছে, সেই লিঙ্কটা কি নো ফলো ব্যাক লিঙ্ক নাকি ডু ফলো ব্যাক লিঙ্ক, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো। সো এই জিনিসটা আপনারা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন, যখন একটা একটা কোনো একটা কন্টেন্টের সাথে যখন লিঙ্ক করাতে চাবেন, কোনো একটা কিওয়ার্ডকে এরকম ডাবল ক্লিক করে, হ্যাঁ এরকম ডাবল ক্লিক করে, এরপরে তো আপনি ওই ক্লিক করে লিঙ্কের থ্রুতে ক্লিক করে হচ্ছে আপনি কি করতেছেন, যে লিঙ্কটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই লিঙ্কটাকে অ্যাড করলেন, এরপরে যখন আপনি ওই অ্যাডভান্স সেগমেন্টে দেখবেন ওইখানে দেখা লাগবে রেল নো ফলো। সো ওইটাতে ক্লিক করলে হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক হবে, আর যদি আপনি ওটাতে ক্লিক না করেন তাহলে হচ্ছে সেটা ডু ফলো ব্যাকলিঙ্ক হবে। সেটা হচ্ছে আমি জাস্ট ওয়েবসাইটের ভিতরে একটা সেগমেন্ট দিয়ে বললাম, বাট ওইটা আসলে আমি আপনাদেরকে বলতেছি না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, যেটা আপনারা সবাই এই জিনিসটা দেখতে পারবেন বা এটা দেখে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ধরেন আমি যে কন্টেন্টটা দিলাম, বা আপনি যে কোনো দুনিয়ার যে কোনো কন্টেন্টই ওয়েবসাইটের মধ্যে যান, যাওয়ার পর কি করবেন, যেই এই যে দেখেন এসইওতে ক্লিক করি, দেখি কোথায় যায়। সেম এখানে ক্রেজি এগ, সো এখানে ক্লিক করলেও ওদেরই একটা কন্টেন্টে যাইতেছে, তো স্বাভাবিক এটা ডু ফলো ব্যাক লিঙ্কই নিবে। তো এইটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর এই যে দেখেন এই যে এসইও, ঠিক আছে, এই যে এসইও। সো এই যে দেখেন এখানে কোনো কিছু লেখা নাই, নো ফলো ডু ফলো কিছুই লেখা নাই। ঠিক আছে, দ্যাট মিনস এটা ডু ফলো। ঠিক আছে, আর যখন আপনি দাঁড়ান আমি আরেকটা দেখাই, এখানে মনে হয় কোনো কিছু থাকতে পারে। ও এই যে ধরেন এই যে ইন্সপেক্টে ক্লিক করি, ও আচ্ছা এটা মনে হয়, ও আছে এই তো পাইছি। এটা কেন দিতেছে, এই যে পাইছি, হ্যাঁ ওকে। সো দেখেন দুইটা জিনিসই দেখাই ওইগুলো, ওকে। তো ওই যে যেটা বললাম, এই যে এসইও কিওয়ার্ডটাকে লিঙ্ক করা হয়েছে, এখানে কিন্তু কোথাও নো ফলো ওয়ার্ডটা নাই। আর এই যে আমি এখানে দেখি, এই যে দেখেন এইচ র্যাফ, হ্যাঁ সেটা হচ্ছে যে আমার যেখানে আমি লিঙ্ক করছি রেল, এই যে দেখেন এক্সটার্নাল নো ফলো ইউজিসি। তো এইটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে ধরেন আমি এখানে একটা এই যে এসইওর কন্টেন্টটা লিখছি না, এসইওর কন্টেন্টটা লেখার পর এই যে ও কি করছে এখানে কমেন্ট করছে, ও বলতে ও আমার একটা স্টুডেন্ট, ও কমেন্ট করছে, এবং দেখেন কোন জায়গায় কমেন্ট করছে, কমেন্টে যখন কমেন্ট করতে গেছে তখন ওয়েবসাইট দিতে হয়েছে, হ্যাঁ ওর ওয়েবসাইট দিতে হয়েছে। এই যে দেখেন এই যে নকশি সামথিং এরকম কিছু। সো এই যে দেখেন এই ওয়েবসাইটটা এখানে লিঙ্ক করছে, কিন্তু এই লিঙ্কটা যেহেতু আমি কি করি নাই, মানে যখন এই কমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমামগুলোই হচ্ছে নো ফলো যায়, এরপরেও অনেক ওয়েবসাইটে এরকম ডু ফলো ওরা প্রোভাইড করে, বাট এটার জন্য আসলে খুঁজতে হবে। হ্যাঁ কিন্তু এইটা যেহেতু নো ফলো দেয়া, দ্যাটস ও যখন লিঙ্কটা দিছে এরপরে হচ্ছে যে এক্সটার্নাল নো ফলো ইউজেসটা চলে আসছে। তো আপনারা এভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন লিঙ্কটা ডু ফলো এবং কোন লিঙ্কটা নো ফলো।
ডু ফলোর মধ্যে নো ফলো ডু ফলো এগুলো কিছু লেখা থাকবে না, কিন্তু নো ফলোর মধ্যে কিন্তু এই যে এরকম রেল নো ফলো আপনার ইউজিসি এই বা নো ফলো রেল নো ফলো এই জিনিসগুলো কিন্তু আপনার থাকবে। এইটা একটা ওয়ে, আপনি ম্যানুয়ালি নিচে দেখতে পারবেন। অথবা এই যে দেখেন আমার এই জায়গায় কিন্তু যে চারকোনা বক্স দেখাচ্ছে, বা আমি এখানে যদি দেখি কোনো কোথাও আছে কিনা, আই ডোন্ট নো, এখানে কোনো চারকোনা বক্স না, এখানে কোনো চারকোনা বক্স দেখতেছি না। তো আমার এইখানে যদি আমি দেখাই, দেখেন এখানে চারকোনা বক্স দেখাচ্ছে। সো চারকোনা বক্স দেখাচ্ছে মানে হচ্ছে এটা নো ফলো ব্যাকলিং। এটা কিভাবে আমি বুঝলাম? নো ফলো ব্যাকলিং আইডেন্টিফাই করার জন্য একটা এক্সটেনশন আছে, যেটার এক্সটেনশনের নাম হচ্ছে নো ফলো। এই যে নো ফলো, দেখেন আমি এখানে হুবার করছি, ওই যে উপরে কিন্তু লেখা নো ফলো এনাবেল হ্যাজ অ্যাক্সেস টু দিস সাইট। সো এটা হচ্ছে একটা গুগল ক্রোম বা মজিলা ক্রোম, বা মজিলা ক্রোম বলে কেন, মজিলা গুগল ক্রোম বা মজিলার একটা এক্সটেনশন। সো এই এক্সটেনশনটা যখন আপনি ইউজ করবেন কোনো ওয়েবসাইটে গেলে, সেই ওয়েবসাইটে যত রকমের নো ফলো ব্যাকলিঙ্ক আছে ওই লিঙ্কগুলার চারপাশে এরকম বক্স আকৃতির হয়ে যাবে। তো আপনারা এই এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন আইডেন্টিফাইয়ের জন্য। তো আপনি যদি এখন ওই যে ম্যানুয়ালি মানে লিঙ্ক বিল্ডিং করতে গেছেন, এরপরে আপনি যার কাছ থেকে লিঙ্ক নিছেন, সে আপনাকে বললো যে ভাই আমি তো তোমাকে ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছি, তো এরপর ডু ফলো ব্যাকলিঙ্কের কথা বলে আপনাকে নো ফলো ব্যাকলিঙ্ক দিয়ে দিছে। তো এরপর সে আপনাকে বললো যে এই যে এই ওয়েবসাইট থেকে আমি লিঙ্ক দিছি, পরে আপনি চেক করে যা দেখলেন ইন্সপেক্টে যে এটা নো ফলো, বা এই এক্সটেনশনটা দিয়ে দেখলেন এটা চারকোনা এরকম রেড বক্স আকৃতি, তখন আপনি তাকে ধরতে পারবেন বা তাকে বলতে পারবেন। এই জন্য আপনার নিজেকেও এই জিনিসটা মানে চেক করার ব্যাপারটাও আপনাকে জানতে হবে, ঠিক আছে? সো তাহলে আমরা কি লিঙ্ক জুস বুঝলাম, ডু ফলো ব্যাকলিঙ্ক কি, নো ফলো ব্যাকলিঙ্ক কি আমরা বুঝতে পারলাম। ওকে, সো এরপরে আমরা যাই। এরপরের এই সেগমেন্ট, এখানে কিছু এই যে চেকলিস্ট আছে, যে চেকলিস্টগুলো অলরেডি আমরা কভার করছি উপরের সেগমেন্টগুলোতে। এরপরেও আবার আমরা একটু যাই। তো দেখেন কি বলতেছে, সো দ্য লিঙ্কিং সাইটস পপুলারিটি। তো এই যে আমরা এতক্ষণ ব্যাকলিং নিয়ে কথা বললাম, লিঙ্ক জুস নিয়ে কথা বললাম, ডু ফলো নো ফলো ব্যাকলিংগুলো নিয়ে কথা বললাম। এখন আমি যে এই লিঙ্কগুলো যে নিছি, ওই লিঙ্কিংয়ের সাইটের পপুলারিটি কীরকম আছে, যেটা আমরা এই জায়গায় এই যে পপুলারিটি, এটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি। সো আমার এটা ম্যাটার করে, যে জায়গা থেকে আপনি লিঙ্ক নিচ্ছি সেই ওয়েবসাইটটা কতটা পপুলার। এরপর হচ্ছে হাউ রিলেটেড দ্য লিঙ্কিং সাইটস টপিক ইজ টু দ্য সাইট বিং লিঙ্ক টু, মানে যে জায়গা থেকে লিঙ্ক নিচ্ছেন আপনি আপনার কোন একটা কন্টেন্টের থেকে। সো সাপোজ ধরেন বাংলাদেশে খুব ভালো একজন এক্সপার্ট, হ্যাঁ, এসইও নিয়ে আপনার কনসেপ্ট লিখছে, এসইও নিয়ে একটা আর্টিকেল লিখছে। এসইও নিয়ে আর্টিকেল লেখার পর আমি বলছি আমার কাছে অন পেজ নিয়ে একটা মাইন্ড ব্লোয়িং একটা আর্টিকেল আছে। তো আপনি এসইওর মধ্যে তো সেগমেন্টসগুলোকে ডিভাইড করে দিয়েছেন, লাইক কিওয়ার্ড রিসার্চ, অডিট, হ্যাঁ, আরও ব্লাবলা আরও জিনিসগুলো আপনি এডিট করছেন। সো ওই অন পেজ যে সেগমেন্টটা আপনি ডিভাইড করে দিয়েছেন, ওই জায়গাটা থেকে আমার ওয়েবসাইটে যে কন্টেন্টটা আমি লিখছি অন পেজের, ওইটার একটা আপনি লিঙ্ক দিবেন। দ্যাট মিনস কি এটা একদম রিলেটেড। হ্যাঁ, তো আমার এটা যদি রিলেটেড না থাকে তাহলে কিন্তু আমার জন্য কিন্তু ঝামেলা হবে, বা ওইটা আমার প্রায়োরিটাইজ কম পাবে। সো আমার রিলেটেড থাকতে হবে। এরপর হচ্ছে দ্য ফ্রেশনেস অফ দ্য লিঙ্ক, মানে লিঙ্কের মধ্যে যেন বিটলি বুটলি আমি না ঢুকাই, বা থার্ড পার্টি কোনো কিছু না ঢুকাই, বা এক জায়গা থেকে যে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে যে আরেক জায়গায় স্প্যামি যে ব্যাপারগুলো, এটা যেন না হয়। আমার লিঙ্কটা যেন ফ্রেশ হয়, এটার কথা আর কি এখানে বলা। দ্য অ্যাঙ্কর টেক্সট, ওই যে আমি তাকে বললাম যে আপনি যে কন্টেন্টটা লিখছেন ওইখানে যে অন পেজ এসইও, এই কিওয়ার্ডটাকে পুরোটা ধরে ওইটার আন্ডারে হচ্ছে আমাকে লিঙ্কটা দিবেন। মানে ওইটা কি, ওইটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট। আমার ফুল একটা কন্টেন্ট যেই কিওয়ার্ডের উপর বেস করে লেখা, আমি আরেকজনের কাছ থেকে, ঠিক আছে, সেই একই অ্যাঙ্কর টেক্সট ইউজ করে লিঙ্কটা নিচ্ছি, তাহলে আমার র্যাঙ্ক করার পসিবিলিটিস আরও বেড়ে যাবে, ঠিক আছে? এটাকে অ্যাঙ্কর টেক্সট হিসাবে বলতেছে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রাস্টওয়ার্থিনেস অফ দ্য লিঙ্কিং সাইট। তো মানুষ কিরকম ট্রাস্ট করতেছে যেখান থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন, বা ইন জেনারেল কিরকম ট্রাস্টেবল সাইটটা, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। দ্য নাম্বার অফ আদার লিঙ্কস অন দ্য লিঙ্কিং পেজ। তো আমি ওই এসইওর থেকে যে লিঙ্কটা নিছি আমার অন পেজের, যাই দেখি ওইখানে আরও 5টা লিঙ্ক দেয়া অন্য একটা ওয়েবসাইটের বা অন্য 2টা ওয়েবসাইটের, সেটা তো হবে না আমার, তাহলে এটা তো হইলো না কিছু, রাইট?
তো আমাকে এই জিনিসটাও দেখতে হবে যে আমি যেখান থেকে লিঙ্ক নিচ্ছি ওই এক্সিস্টিং কন্টেন্টটার আন্ডারে বা ওই কন্টেন্টটার মধ্যে আরও কতগুলো লিঙ্ক আছে কি না, এই ব্যাপারটা। অথরিটি অফ দ্য লিঙ্কিং ডোমেইন অ্যান্ড পেজেস, মানে যে জায়গা থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন ওইটার ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত, যেখান থেকে আপনি লিঙ্ক, যেই পেজ থেকে স্পেসিফিক যে পেজ থেকে আপনি লিঙ্কটা নিচ্ছেন, কারণ ডোমেইনের মধ্যে তো মানে ইন্ডিভিজুয়াল আলাদা সবগুলাই পেজ, এভরি সেটা হতে পারে ইমেজও একটা পেজ। আপনি যখন রাইট ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাবে যাচ্ছেন ওটা একটা পেজে ওপেন হচ্ছে, রাইট? এরপর আপনি ধরেন অ্যাবাউট আছে গেলেন, কন্ট্যাক্ট আছে, সব স্পেসিফিক আলাদা আলাদা পেজ। তো ডোমেনের তো একটা অথরিটি থাকবেই, এরপরে আবার ওই স্পেসিফিক পেজের অথরিটি কীরকম আছে। তো এইগুলো আসলে আপনাকে খেয়াল করতে হবে আপনি যখন কোনো লিঙ্ক নিচ্ছেন, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে কি আমরা এতক্ষণ কথা বললাম লিঙ্কস অ্যান্ড অফ পেজ এসিও, মানে লিঙ্কস মানে ওইখানে লিঙ্ক রিলেটেড কিছু আছেই, সংযুক্ত করার একটা ব্যাপার আছেই। আবার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে নন লিঙ্ক রিলেটেড অফ সাইট এসিও। সবসময় এমন না যে আপনাকে লিঙ্ক বা জোড়া লাগাইতেই হবে, ব্যাপারটা এরকম না। এটা অফ পেজ মানে কি, যেটা বললাম আপনাদেরকে, মার্কেটিং। সো মার্কেটিং তো এরকম না যে ধরে ধরে মার্কেটিং করতে হবে, সামনাসামনি মার্কেটিং করতে হবে, ব্যাপারটা তো এরকম না। সো ওইটার সাথে সামঞ্জস্যতা আছে যে নন লিঙ্ক রিলেটেড অফ সাইট এসিও। সো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেখানে আপনার কোনো লিঙ্ক করা লাগতেছে না। সো মানুষ, আপনি যখন ওই যে মার্কেটিংটা করতেছেন, মানুষ আপনার সামহাও আপনার ওয়েবসাইটটা ভিজিট করতেছে বা সামহাও আপনাকে ফাইন্ড আউট করতেছে, খুঁজে বের করতেছে, রাইট? সো এটার কথা বলা গেস্ট ব্লগিং। সো গেস্ট ব্লগিং হতে পারে সেটা হচ্ছে এরকম যে গেস্ট ব্লগিং বলতে কি বোঝায়। গেস্ট ব্লগিং বলতে খুব সিম্পল ভাষায় আপনাদেরকে বুঝাই দিই, এক্সাম্পল দিয়েই দেখাই দিই, বোঝানোর কিছু নাই এটা, আই মিন হ্যাঁ বোঝানোর তো আছেই, বুঝাই দিই প্লাস দেখাই দিই। সো দেখেন এখানে কি লেখা, হাউ টু বিকাম এ কন্টেন্ট ক্রিয়েটর ইন বাংলা। তো এই কন্টেন্টটা কি করছে, তো এরকম এইসব ওয়েবসাইটগুলোতে মানে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আপনারা দেখবেন যে ওইখানে একটা সেগমেন্ট থাকে যে গেস্ট ব্লগিং বা গেস্ট ব্লগিং, হ্যাঁ, বা গেস্ট পোস্টিং। দেন হচ্ছে আপনি যেই নিশটা নিয়ে কাজ করতে চান ওই নিশ লিখে গুগল সার্চ করেন, যে রিলেভেন্ট ওয়েবসাইটগুলো আসবে ওই ওয়েবসাইটগুলোতে যে আপনারা দেখতে পারবেন যে গেস্ট পোস্টিংয়ের একটা সেগমেন্টই আছে। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি মানুষকে অ্যালাউ করতেছি তার কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পোস্ট করার জন্য। এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমারই সুবিধা, কারণ সে আমাকে কন্টেন্টটা লিখে দিছে, আবার তারও সুবিধা কারণ তাকে আমি একটা লিঙ্ক দিচ্ছি ফ্রিতে। সো ইটস কাইন্ড অফ ট্রেডিং, সে আমাকে কন্টেন্ট দিচ্ছে, আমি তাকে লিঙ্ক দিচ্ছি, দ্যাট ইজ কল গেস্ট পোস্টিং। সো এই যে এর আমার একটা স্টুডেন্ট, তার ওয়েবসাইট নাই বা ছিল না হয়তো, সে আমাকে কন্টেন্ট লিখে দিছে, সে জাস্ট কন্টেন্টটাকে লিখে দিছে, অপটিমাইজ আমি আমি করে আরও মডিফাই করে দেন হচ্ছে আমি এটাকে পোস্ট করছি। আফটার দ্যাট এই যে অথর হিসাবে তাকে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি। এটা হইতে পারে তার ওয়েবসাইট, এটা হইতে পারে তার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, যেটা সে চায়। সো ইন জেনারেল আমি তার ফেসবুক প্রোফাইলেরই লিঙ্ক দিয়ে দিছি, তাও আমি নিজে থেকে দিছি, রাইট? এটা স্বাভাবিক, এটা দেওয়া উচিত, ক্রেডিট যে ব্যাপারটা। তো এইরকম আর কি। তো এই যে ব্যাকলিঙ্কোর নাম তো আপনারা শুনছেন। সো এই ব্যাকলিঙ্কও অনেক অনেক বেশি গেস্ট পোস্টিং করছে। সো এই গেস্ট পোস্টিং করার জন্য আপনার নিজেকে লেখালেখি জানতে হবে, নাহলে আপনি আরেকটা জনের আরেকটা ওয়েবসাইটে কীভাবে আপনি লিখে দেবেন, রাইট? এরপর লিখে দিয়ে তাকে বলবেন যে আমার এইখানে আমার সাথে একটা লিঙ্ক দিয়ে দাও। কোন জায়গা থেকে, এই যে আপনি কন্টেন্টটা লিখে দিয়েছেন ওইখানে আপনি নিজেই বাইট করবেন কোন জায়গা থেকে আপনি লিঙ্কটা নিতে চাচ্ছেন, বাস তাকে বলে দেবেন। সে কন্টেন্ট যদি ঠিক থাকে আপনার কন্টেন্ট অ্যাপ্রুভ করে আপনাকেও লিঙ্ক দিয়ে দিবে। এটাকে গেস্ট পোস্টিং বলে। আচ্ছা, এরপর হচ্ছে লিঙ্কড অ্যান্ড আনলিঙ্কড ব্র্যান্ড মেনশন। তো এটা মানে বোঝাচ্ছে এরকম যে ধরেন আমি একটা আর্টিকেল লিখছি, সেখানে আমি কার নাম বলবো, সো ধরেন কোকা কোলা। সো কোকা কোলাকে আমি একবার মেনশন করছি, ওর ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাই দিছি, আরেকবার আমি মেনশন করছি কিন্তু ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাই নাই, তো ওইটা কি আনলিঙ্কড ব্র্যান্ড মেনশন। আর আগেরটা ছিল লিঙ্কড ব্র্যান্ড মেনশন, ওটার কথা আর কি বলা। আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং যখন আমি বলতেছি মুখ দিয়ে যে দিস ভিডিও স্পন্সর বাই এইটা, তখন কি ওখানে কোনো লিঙ্কটিং করা ছিল? লিঙ্কটিং তো করা ছিল না, আমি জাস্ট বলছি। সো যারা ইন্টারেস্টেড তারা কি করছে, তারা আমার ওই কথা শুনে গুগলে যে সার্চ করছে, ধরলাম আমার ডেসক্রিপশনে কোনো ইনফরমেশন দেওয়া নেই,
ঠিক আছে? সো এই দিস ইজ কল ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বা ডেফিনেটলি ইনফ্লুয়েন্সার মার্কেটিং আরও অনেক ব্রড কিছু, কিন্তু আমি জাস্ট এক্সাম্পল বেস গেলাম হচ্ছে যে নন লিঙ্ক রিলেটেড অফ সাইট এসিওর কথা আর কি বললাম। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ইটস ইম্পর্টেন্ট টু নোট থ্রু দ্যাট দ্য নেট রেজাল্ট অফ দ্য ইচ অফ দিস অ্যাক্টিভিটিস ইজ টু সামহাউ ক্রিয়েট এ রেফারেন্স টু ইউর সাইট ফ্রম এলসওয়্যার অন দ্য ওয়েব। আচ্ছা, এখানে এখানে ওরকম কিছু বলা নাই, তো এই জিনিসগুলো তো আপনারা বুঝছেন। আর এখানে বলতেছে নোট অফ লোকাল অফ পেজ এসিও, যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অফ পেজ এসিও রিলাইজ অন হিউম্যান বিহেভিয়ার, নেমলি দ্যাট পিপল অনলি রেফার্স অ্যান্ড শেয়ার কন্টেন্ট দে লাইক। মানে কথাটা বুঝাইতেছি এরকম, আমরা খুব সিম্পল, আমাদের পছন্দ না হলে আমরা কোনো কিছু শেয়ার করি না। অ্যাজ সাচ ইট অ্যাপ্লাইজ টু বোথ অর্গানিক অ্যান্ড লোকাল এসিও। সো even even in a brick and mortar business, high quality product get a lot of word of mouth refers from current customers, the in person equivalent of page SEO. So এই কথাগুলোর মানে বুঝাইছে কি, এই কথাগুলোর মানে বুঝাইছে এটা যে আপনাকে আপনার প্রোডাক্টের দিকে খেয়াল করতে হবে, আপনার প্রোডাক্টের কোয়ালিটির দিকে খেয়াল করতে হবে, প্রায়োরিটাইজের দিকে খেয়াল করতে, সার্ভিসের দিকে খেয়াল করতে হবে। সো কারণ দ্য মেইন থিং ইজ যে মানুষ ওই জিনিসটাকেই প্রমোট করে যে জিনিসটা সে পছন্দ করে। এখন আপনার বিজনেস বা অ্যাজ এ পার্সন আপনি যদি পছন্দেবল মানুষ যদি না হন, আপনাকে জীবনেও কেউ রেফার করবে না। সো এই কারণে এইখানে লাস্টে বলা যায় দ্য ইন পার্সন ইকুইভ্যালেন্ট, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে মানুষ ইকুয়াল টু অফ পেজ এসিও বুঝাইতেছে। তো আপনি যদি একটা মানুষকে যদি স্যাটিসফাই না করতে পারেন আর থ্রু ইয়োর বিজনেস, থ্রু ইয়োর প্রোডাক্ট, সো সে কিন্তু আপনাকে সারা জীবনেও আর আপনাকে রেফার করবে না, সারা জীবন গালি দিবে, কিন্তু সারা জীবনেও কিন্তু রেফার করবে না। কিন্তু যারা আবার এইটাকে যদি যারা অস্বীকার করে তারা তো আবার অকৃতজ্ঞ ব্যাপারও আছে। ঠিক আছে, সো দুইটাই কিন্তু আছে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। আর এখানে হাউ টু ডু অফ পেজ এসিও এটা আসলে কিছুই না, এটাতে আপনারা এতটুকু পর্যন্ত দেখেন আর কি। ওকে, তো এই যে এই হচ্ছে আপনার অফ পেজ এসইও। হোয়াট ইজ অফ পেজ এসইও, হোয়াই ডাজ অফ পেজ এসইও ম্যাটার, লিঙ্কস অ্যান্ড অফ পেজ এসইও, আন নন লিঙ্ক অফ পেজ এসইও। তো এই ফুলটাই হচ্ছে একটা অফ পেজ এসইওর ওভারভিউ, শেষ হয়নি। তো আপনাদের কি করতে হবে, এই সেগমেন্টসগুলো খুব ভালোভাবে এই জিনিসগুলো নিয়ে নার্চার করতে হবে। ঠিক আছে, ওকে। এই গেল হচ্ছে আমার থিওরিটিক্যাল। এবার হচ্ছে আমি একটু মানে গো থ্রু করব হচ্ছে একটু প্র্যাকটিক্যাল কিছু জিনিস, সেটা এক্সাম্পল বেস। সো এই যে দেখেন এইখানে এই যে কন্টেন্টটার কথা তো বলছি আপনাদেরকে বহুত আগেই। সো এখানে আমি যদি নিচে আসি, নিচে আসার পর এই যে অফ পেজ এসইও, সো অফ পেজের আন্ডারে অনেকগুলা সিকোয়েন্স আছে, অনেকগুলা সিকোয়েন্স আছে। ঠিক আছে, সো অনেকগুলো সিকোয়েন্সের মধ্যে যে জিনিসগুলো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা যেই জিনিসগুলো আপনার জন্য করা দরকার বলে আপনি মনে করতেছেন বেসড অন ইয়োর বিজনেস, ওই জিনিসগুলো আপনাকে অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। তো এইখানে আপনারা ধরেন এখানে আসেন হচ্ছে এখানে কতজন, ধরেন 16 জন বা 15 জনই ধরি আমি। সো 15 জন এখানে সেগমেন্টস আছে ধরেন 8-9টা, সবগুলো ডেফিনেটলি আপনাদের দরকার নেই। প্রেস রিলিজ, সিএসএস সাবমিশন, হ্যাঁ এই জিনিসগুলো দরকার নেই ওরকম করে। বা আরও কিছু সেগমেন্টস আছে হয়তো বা 2-1টা জিনিস দরকার নাও হতে পারে, বাট অনেক কিছু আছে যে জিনিসগুলো দরকার। ঠিক আছে, সো এই জিনিসগুলো এক একজন যদি এক একটা সেগমেন্ট নিয়ে বা একটা সেগমেন্ট, অবশ্য এক একজন এক একটা সেগমেন্ট নিলেই বেটার। সো এক একজন এক একটা সেগমেন্ট নিয়ে কাজ করলে এখানে 10টা সেগমেন্ট থাকলে 10 জন মানুষ অ্যাট আ টাইম কিন্তু উপকৃত হয়ে যেতেছেন। হয়তো অনেকে বুঝতেছেন না, আমি এবার একটু প্র্যাকটিক্যালি যাই, এরপরে তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। সো ব্যাকলিং নিয়ে তো আমি কথা বলছি, ব্যাকলিং নিয়ে এখানে মানে ভিউয়ের কিছু নাই। এবার আসেন হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, ওইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার বিজনেসের উপর বেস করে। আচ্ছা, এরপর হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। সো হোয়াট ইজ ডিরেক্টরি সাবমিশন? ডিরেক্টরি সাবমিশন ইজ লাইক ইয়োলো পেজ। ইয়োলো পেজ কি, যেটা হচ্ছে আপনারা এরকম অনেক ফোন ফোন বুক দেখছেন, অনেকের বাসায় এরকম হয়তো ছিল যে ফোন নাম্বারের একটা বই, মানে ওই বইটার মধ্যে খালি লাইব্রেরি, মানে ওই বইটাতে খালি ফোনই নাম্বার, মানে বাংলাদেশ বলেন, স্পেসিফিক কান্ট্রি রিজন বললে, হ্যাঁ সেই ক্ষেত্রে ওইটা হইতে পারে ধরেন কোনো একটা কান্ট্রি স্পেসিফিক, ওইটার যাবতীয় ইম্পর্টেন্ট ফোন নাম্বারগুলো আছে। ঠিক আছে, সো এইরকম হচ্ছে কি, অথবা আপনি অনলাইনের ক্ষেত্রে যদি বলেন যে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে স্পেসিফিক ক্যাটাগরি বেস কি বিজনেসের ইনফরমেশন আছে, অ্যাজ লাইক আপনি যদি রিয়েল এস্টেট,
রিয়েল স্টেট লিখে সার্চ করেন। ধরুন আপনি সার্চ করলেন যে টপ রিয়েল স্টেট কোম্পানিজ ইন বাংলাদেশ, এইটা লিখে আপনি সার্চ করলেন। সার্চ করার পর অনেকগুলো রেজাল্ট আসলো। রেজাল্টে যায় দেখলেন কি ওইখানে অনেকগুলা মানে এরকম লিস্টিং করা অনেকগুলা রিয়েল স্টেট কোম্পানি। তো ওইটা কি অটোমেটিক চলে আসছে? মনে হয় আপনার অটোমেটিক চলে আসছে। ব্যাপারটা হচ্ছে কি ওই ওই ডিরেক্টরি বেস ওয়েবসাইটগুলোতে যেই রিয়েল স্টেট কোম্পানিগুলা ওনার তারা ওই ডিরেক্টরিগুলোতে গেছে, যে তাদের এই বিজনেসটাকে ইনপুট দিয়েছে, ঠিক আছে, তাদের বিজনেসের ইনফরমেশনগুলো সেই ওয়েবসাইটের মধ্যে ইনপুট দিয়েছে। অনেক ক্ষেত্রে এটা পেইড হয়েছে, লাইক টাকা খরচ করে তারা হয়তো করছে, অথবা অনেকে ফ্রি করছে। তো ডেফিনেটলি ফ্রি আর টাকা খরচ করে দুইটার সার্ভিস সেম থাকবে না, রাইট? সো এই যে অ্যাক্টিভিটিসগুলো করা, নিজের বিজনেসকে যে ইনপুট করা, হ্যাঁ, ইনফরমেশনগুলোকে ইনপুট করা, দ্যাট ইজ কল ডিরেক্টরি সাবমিশন। তো আপনি যখন ডিরেক্টরি সাবমিশন ফাইন্ড আউট করবেন, সো ইট ক্যান বি, ধরেন আমি রিয়েল স্টেটের কথা বললাম, রিয়েল স্টেটে যাই। সো ধরেন রিয়েল স্টেট, এই যে ডিআই ডিরেক্টরি লিখলে, এই যে ডিআই লিখছে, যে ডিরেক্টরি, হ্যাঁ, এরপরে ডিরেক্টরির পর আমি লিখবো ধরেন সাবমিশন, এই যে ডিরেক্টরি সাবমিশন সাইটস, কি লিখলাম, রিয়েল স্টেট ডিরেক্টরি সাবমিশন সাইটস। এখন আপনাদের যেই ক্যাটাগরি আছে বা যেই সেগমেন্টের মধ্যে আপনি ডিরেক্টরি খুঁজতে চাচ্ছেন, ডেফিনেটলি সব ক্যাটাগরির জন্যই ডিরেক্টরি থাকবে না। হ্যাঁ, তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ক্যাটাগরির জন্য ডিরেক্টরি আছে কি নাই। এটা তো আপনারা সার্চ করলেই বুঝতে পারবেন। সো আমি এটা সার্চ করলাম, এরপর আমি এন্টার প্রেস করলাম, আসলো। আসার পর এই যে এইখানে আমার কি অনেকগুলা ওয়েবসাইট আসতেছে। সো ধরেন যে এখানে বলতেছে রিয়েল স্টেট ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট ফর 2020। তো এই ওয়েবসাইটটা কি করতেছে, রিয়েল স্টেটের যে ডিরেক্টরি সাবমিশন যেই ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোর একটা ইনফরমেশন দিছে। তো ও তো ওয়েবসাইটগুলোর ইনফরমেশন দিছে, ও নিজে কোনো ডিরেক্টরি সাইটস না, ঠিক আছে? তো ধরেন এটাতে যদি যাই, আই ডোন্ট নো ওরা দিবে কিনা ফ্রিতে। আচ্ছা, এই যে গেলাম, তো ও এখানে দিল এই যে rentals.com, যেখানে ডোমেন অথরিটি আছে 51। এটা ডি আর দিয়ে কি বুঝিয়েছে, কি ব্যাপার? ও আচ্ছা, এখানে দুইটা সেগমেন্টই আছে। আরে কি অদ্ভুত দেখি এটা, এরকম কেন এটা? হুম, চলে গেল এক নাম্বারটা, উদাও হয়ে গেল নাম্বারটা। ও সরি, এবার ঠিক আছে। কি হইল বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা আমার দরকার নেই, নাম্বারিং এর আমারটা দরকার নেই। সো যে একটা ছিল হচ্ছে 51 আর সামথিং একটা ছিল, যে হচ্ছে যে ওয়েবসাইটটা ছিল যে রেন্টালস। সো আপনি তো নিজেই চাইলে এটার অথরিটিটা চেক করতে পারেন। আমি একটা দিয়ে দেখাই, লগ ইন করতে হবে। সো এই যে দেখেন 53 আর 51। সো ওর একটা ছিল সামথিং মনে হয় 41 বা 51, একটা মিলছে আর একটা মিলে নাই, কারণ হচ্ছে হয়তো বা ও অনেক আগের ইনফরমেশন দিছিল। আচ্ছা ওকে, তো এই যে আমি ওয়েবসাইটটাতে আসলাম, ওয়েবসাইটে আসার পর আমি অথরিটিটা চেক করলাম, ওকে গ্রেট, অথরিটি চেক করলাম। আর যদি মনে হয় যে আমি ট্রাফিকও চেক করব, সো ওকে, আমি ট্রাফিকও চেক করতে পারবো সিমিলার ওয়েব দিয়ে। সো অলমোস্ট মান্থলি ভিজিটস 2.9 মিলিয়নের মতো হচ্ছে। তো আসার পর আমাকে খুঁজতে হবে যে আমার প্রপার্টিটাকে লিস্ট করার অপশনটা কোন জায়গায়। সো এখানে বলতেছে হোম, মাই ফেভারিট, লিস্ট প্রপার্টি, এই যে পেয়ে গেছি লিস্ট প্রপার্টি। আবার আমি যদি এখানে চেক করি, এই যে লিস্ট প্রপার্টি, ম্যানেজ লিস্টিং, সাইন আপ, লগ ইন, আওয়ার সার্ভিস। সো সার্ভিসের মধ্যে আমি দেখতে পারি যে হোম সার্ভিস, মুভিং সার্ভিস, সেল রেন্টালস বা রেন্টালস ইন্স্যুরেন্স। দ্যাট মিনস এখানে কিছু আমার মানে ওই রিলেটেড কিছু নাই। ওকে, তো আমি এই যে লিস্ট প্রপার্টিতে ক্লিক করি, সো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে এটা কি টাকা খরচ করা লাগবে নাকি টাকা খরচ করা লাগবে না। তো এই যে এখানে আছে যে স্টার্ট ইয়োর লিস্টিং। সো আপনাকে এখানে কি করতে হবে, হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউ।
সো এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ডলর্ড অর প্রপার্টি ম্যানেজার, মানে আপনি কি হিসাবে আছেন। তো এখানে কিন্তু যখন আপনি কারো কাজ নেবেন ডেফিনেটলি আপনার রিয়েল এস্টেট কোম্পানি থাকবে না, বা যদি থাকে দ্যাটস গ্রেট। সো তখন আপনার ওই রিয়েল এস্টেট কোম্পানি বা আপনার ওই বিজনেসের ইনফরমেশনটা কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট সেই বেসিসেই তো আপনাকে লিস্টিংটা করতে হবে। ব্যাপারটা তো এরকম না যে দুনিয়ার সব জায়গায় লিস্টিং করে ফেলবেন, এটা তো তাহলে হইলো না কিছু। তো ধরেন ইউএস এর কোনো ক্লায়েন্ট আপনাকে বলতেছে তার অফ পেজ এসিও লাগবে, তো তার আপনি অ্যাক্টিভিটিসগুলো করলেন, তাকে অবশ্যই ডিসক্রাইব করতে হবে যে আমি হয়তো তোমার ব্যাকলিঙ্কের জন্য অ্যাপ্রোচ করব, বাট ম্যানুয়াল যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা সেলফ রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে এই দুইটা তো আমি দিচ্ছি করে। তো সেলফ রিলেটেডের মধ্যে এই ডিরেক্টরি সাবমিশন, ফোরাম পোস্টিং, সোশ্যাল বুকমার্ক, এই অ্যাক্টিভিটিসগুলো আমি করে দিচ্ছি। তো এখন ইউএস এর জন্য তো ইউএস বেস যে সাইটসগুলো আছে ওইগুলো আপনাকে প্রায়োরিটি দিতে হবে, রাইট? ওইখানে লিস্টিং করা ট্রাই করতে হবে। তো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, খেয়াল করতে হবে। আন্দাজে খালি যে লিস্টিং করে ফালাইলেই কিন্তু হয়ে গেল, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? সো এইখানে আপনি এই যে সেগমেন্টটাকে চুজ করে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড সবসময় মাথায় রাখতে হবে। আমি যখন এই লিস্টিং, বুকমার্কিং বা এই রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো করব, আমার ওয়েবসাইটের ইউআরএল তো একটাই থাকবে। আমার হয়তো বা ওটা বিজনেস প্রোফাইল দিয়ে যদি আমি খুলি সেক্ষেত্রে বিজনেসের নাম, হ্যাঁ, যেটা হচ্ছে নেম বলে, যেটাকে NAP, নেম, অ্যাড্রেস, হ্যাঁ, আর একটা হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, তো এখানে তো আসলে ফোন নাম্বার না, এখানে হবে হচ্ছে আমার ওয়েবসাইট। চারটা জিনিস, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আর একটা হচ্ছে ওয়েবসাইট। যদি ফোন নাম্বার দরকার পড়ে, সো এই চারটা জিনিস আমার সব জায়গায় যাতে সেম থাকে, তাহলে আমার জন্য র্যাঙ্ক করতে আরও তাড়াতাড়ি হবে, ঠিক আছে? ওকে, তো এখানে এসে এরকম ফার্স্ট আপনাদের এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে যে স্টেপগুলো এখানে বলতেছে সেই স্টেপ বেসিসে এখানে যাইতে হবে, ঠিক আছে? আর এখানে আমি আর একটু স্পেসিফিক করে দেই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখেন এখানে আমি কি বলতেছি, রিয়েল স্টেটস ডিরেক্টরি সাবমিশন সাইটস ইন বাংলাদেশ, ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট আছে এখানে বলতেছে। ও বলতেছে এখানে ও মাই গড 2300টার মতো ডিরেক্টরি সাবমিশন। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান একটা ওর একটা আপনার ওয়েবসাইট। সো এই যে দেখেন টপ লিস্ট বেস, এই যে দেখেন এটা কিন্তু র্যাঙ্ক করছে, তাও 2 নম্বরে। ওই যে আপনাদেরকে যখন কন্টেন্টের ক্ষেত্রে যে লিস্টিক্যালসের মধ্যে বলছিলাম যে কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে এই যে এইটার কথা, এটা একটা মাথায় তখন আসছিল, কিন্তু তখন তো এটা খেয়াল ছিল না ওয়েবসাইটটা। তো এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো স্পেসিফিক ওয়েবসাইটগুলোতে যে আপনাকে কি করতে হবে, তাদের প্রসিডিউর ওয়াইজ আপনার ওয়েবসাইটটাকে লিস্ট করতে হবে, এবং প্রসিডিউরের জন্য যে ইনফরমেশনগুলো চাই এক একটা স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। এখন এই জিনিসটা যেমন আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ আমি কোনো লিস্ট করতেছি না। তো এখন এই কারণেই আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনারা তখন নিজেরা কিন্তু আপনাদের নিজেদের বিজনেসের জন্য যেই সেগমেন্টসগুলো আপনাদের যাওয়া দরকার বা যে সেগমেন্টসগুলোতে আপনাদের যে যে ইনফরমেশনগুলো তাদের দরকার সেই ইনফরমেশন বেসিসে আপনাদেরকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে? ওকে, এটা ল ফর্ম, নাইস তো ওয়েবসাইটটা। আচ্ছা ওকে, সো যেটা বলতেছিলাম, তো এই গেল হচ্ছে আমার কি, এই গেল হচ্ছে আমার ডিরেক্টরি সাবমিশন সাইজ। তো এইরকম করে একজন স্পেসিফিক, আমি বলতেছি সাজেশন বলেন, অ্যাডভাইস বলেন, যেটাই বলেন, হ্যাঁ, কিন্তু বলা যেন আপনারা উপকৃত হতে পারেন। সো এই ডিরেক্টরি সাবমিশনের দায়িত্ব একজন নিতে পারেন, যে সে ইউএসের বা বাংলাদেশের, চাইলে আপনারা বাংলাদেশ, আপনাদের ইচ্ছা। বাংলাদেশে এসইও সার্ভিস মানে নেওয়া মানুষ খুবই কম, তাই বলতেই চলে, কারণ এসইও কি এটা বুঝেই না ঠিক মতো, ঠিক আছে? প্রবলেম এই জায়গায় আসলে। তো বাইরের ক্লায়েন্টের জন্য এখন স্পেসিফিক আপনি কোনো একটা কান্ট্রিকে সিলেক্ট করেন, নট লাইক গ্লোবালি যাইতে হবে আপনাকে একদম সব দুনিয়ার সব এরকম না ব্যাপারটা। কোনো একটা স্পেসিফিক কান্ট্রিকে চুজ করেন, যেই কান্ট্রিটা আপনার ভালো লাগে বা যেই কান্ট্রির এগেনস্টে আপনি কাজ করতে চান। তো একটা কান্ট্রি চুজ করে ওই কান্ট্রির বেসিসে এরকম স্পেসিফিক কি জনার বেস আপনি সিলেক্ট করেন। এটা হতে পারে হেলথ রিলেটেড, এটা হতে পারে ক্লিনিক, সেটা হতে পারে রিয়েল এস্টেট, সেটা হতে পারে সার্ভিস রিলেটেড, সেটা হতে পারে বিজনেস রিলেটেড, অনলাইন লার্নিং, অনলাইন এডুকেশন। তো এরকম কোনো নিশকে ধরে স্পেসিফিক আপনি যেই নিশের আন্ডারে মানুষকে সার্ভিস দিতে চান, মানে আপনি
সার্ভিস দিচ্ছেন। আর এইটা দেখার আগে বা এই জিনিসটার রিসার্চের আগে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তখন একটু মার্কেট প্লেসগুলোতে যান। ফাইবার ক্লাস তো করছেন অনেকগুলা, তো ওই সব জায়গায় যে এরপর দেখেন যে যে ডিরেক্টরি সাবমিশন এটা লেখে সার্চ করেন কি কি মানুষ সার্ভিস দিচ্ছে, যে মানুষগুলো সার্ভিস দিচ্ছে ওই মানুষগুলো কোন কান্ট্রিকে টার্গেট করতেছে, বা ওইখানে যে যারা সার্ভিস দিচ্ছে তারা কোন কান্ট্রিগুলোতে টার্গেট, দ্যাট মিনস ওই কান্ট্রিতে কাজ আছে। চোখ বন্ধ করে যে আমার মন চাইছে ব্যাপারটা এরকম না, আপনার মন চাইছে এটা দেখেন আছে কি না, ব্যাপারটা যেন ব্যাকডেটেড না হয়ে যায়। মানে সার্ভিস দিচ্ছেন এমন জিনিস যেটা মানুষের লাগবেই না, তাহলে ওটা যতই মাইন্ড ব্লোয়িং হোক লাভ নাই তো, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো এরকম করে সাবমিশনের জন্য ট্রাই করেন। আচ্ছা হ্যাঁ, সামহাও মনে হয় নেটে কোনো একটা প্রবলেম হয়েছিল। ওকে, সো ডিরেক্টরি সাবমিশনের জন্য ট্রাই করেন। এরপরে আসছে হচ্ছে ব্লগিং। সো ব্লগিং এর ব্যাপারটা হচ্ছে এইটা সেভারেল আরেকটা প্ল্যাটফর্মে স্যামলটেনিয়াসলি কাজ করা। সো লাইক আপনার ধরেন এটা একটা ওয়েবসাইট, তো আপনার এরকম আরও দুই একটা ওয়েবসাইট থাকতে পারে, যেটা হচ্ছে কি ওই ব্লগ স্পট, উইক্স, উইবলি, মানে গুগল সাইট অন্য আরেকটা সাইটে। সো দ্যাট ওইখানে আপনি ছোটো ছোটো ইনফরমেশন দিয়ে, হ্যাঁ, আর মোর ডিটেলসের ক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটে রিডিরেক্ট করতে পারেন। সো ওই দুইটার কম্বিনেশনে আপনার কি হচ্ছে, আপনার এই ওয়েবসাইটের প্রেফারেন্স বাড়তেছে, বা আপনার ওয়েবসাইটে কন্টিনিউয়াস বেসিসে এখানে অ্যাক্টিভিটিস করা, এইটা এখানে আর কি ব্লগিং হিসাবে বলা বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে? তো এইরকম কি কি সাইটস হইতে পারে যে সাইটস নিয়ে আপনারা কাজ করতে পারেন, এটা একজন ফাইন্ড আউট করতে পারেন। এরপর আছে সোশ্যাল বুক মার্কিং। সো সোশ্যাল বুক মার্কিং কি, এটা নিয়ে আমি দেখাইছি অনেক কিছু, কিন্তু স্পেসিফিক সোশ্যাল বুক মার্কিং যে ব্যাপারটা এটা আমি বলিনি। সো সোশ্যাল বুক মার্কিং যদি আমি এই যে দেখেন সোশ্যাল বুক মার্কিং লিখছি, এই যে এখানে সাইট লিস্ট ইমেজ অভাব না জিনিসপত্র। তো এই যে আমি সোশ্যাল বুক মার্কিং সাইটস আমি লিখে সার্চ করছি, এখানে লিস্টটা চলে আসছে কি কি, টুইটার, পিন্টারেস্ট, স্টাম্বল আপন, ড্রিবেল, পকেট, ডিক, রেডিট, স্ল্যাশ ডট, ঠিক আছে? সো এটার মধ্যে অনেকগুলো কিছুই কিন্তু আমি আগে বলছি আপনাদের। তো ও বলতেছে এখানে 10টা বেস্ট সোশ্যাল বুক মার্কিং সাইট টু ইনক্রিজ ইউর ট্রাফিক। এখানে বলতেছে 130টা সোশ্যাল শেয়ারিং সাইট দ্যাট বুস্ট এসইও অ্যান্ড ড্রাইভ ট্রাফিক। এখানে বলতেছে 1300+ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট যাদের ডিএপিএ ভালো আছে। এখানে বলতেছে 90টা সাইট, এখানে বলতেছে 230টা সাইট। মানে আপনি যখন এগুলো যখন ওপেন করবেন তখন 230টা সোশ্যাল সাইটের নাম বলবে, যেই সব সাইটগুলোতে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ওইখানে আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করাতে পারবেন। দেখেন এখানে google.bookmarks.com, মিডিয়ামের কথা আমি বলছি, পিন্টারেস্টের কথা বলছি, টুইটার তো বলছি, স্কুপ ডটের কথা বলছি, ইনস্টাগ্রাম তো আছে, এরপরে আছে হচ্ছে এখানে আরও এই যে রেডিটের কথা বলছি, হ্যাঁ? তো এরকম অনেক আছে। তো এই যে এরকম এক একটা এই যে এই ওয়েবসাইটগুলোতে যে এরকম কি করতে হবে, আমার সার্চ করতে হবে। সার্চ করতে হবে, এই যে আসলো কি বলছে, rediscover the internet mix in is a new personalized discovery platform that unlock more of the internet you care about. সো এখানে এটা নিয়ে কিছুই হয়তো বুঝতেছেন না অনেকেই। তো দেখেন আগে এটার প্রেফারেন্সটা কীরকম আছে। আমি যদি একটু ট্রাফিক দেখি, সো ট্রাফিক দেখলেন, আপনি ট্রাফিক দেখলে মোটামুটি আইডেন্টিফাই করতে পারবেন কতটা পপুলার। সো মান্থলি ভিজিট আছে 1.5 মিলিয়ন, দ্যাট মিনস অনেক, 10 লাখের উপরে, দ্যাট মিনস অবশ্যই এটা পপুলার একটা ওয়েবসাইট। তো এখন কথা রইতেছে আমি এটা কিছুই বুঝতেছি না, আমি কি করব? বসে থাকবো? আরেকজনে জিজ্ঞেস করবো? কখনোই না। আমার কি করতে হবে, যাইতে হবে ইউটিউবে। ইউটিউবে যা লেখা সার্চ করেন যে হাউ ক্যান আই ইউজ মিক্স, বা হোয়াটস দ্য পারপাস অফ মিক্স, মানে ক্যান ইউজ করবেন বা কিভাবে ইউজ করে, বা এই মানে এই প্ল্যাটফর্মের কাজ কি। আপনাকে ইউটিউবে সুন্দর 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ভিডিও দেখাবে, দেখবেন। যদি মনে হয় না আমি এটা কাজ করতে চাই বা আমি পড়তে চাই, দেখতে চাই, তাহলে পড়বেন, দেখবেন। এরপরে আপনি যতক্ষণ পর্যন্ত এটাতে ভিতরে যে অ্যাকাউন্ট না খুলে, এরপরে এইখান থেকে আপনি লিঙ্ক দিতেছেন, এরপর ওইটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যে দেখতেছেন এটা কি ডু ফলো লিঙ্ক আপনাকে দিচ্ছে না নো ফলো লিঙ্ক দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত জীবনে আপনি বুঝবেন না যে এই ওয়েবসাইটের প্রায়োরিটাইজটা কতটুকু। কারণ এক একটা সোশ্যাল, এক একটা ব্লগে এক এক কথা বলবে, এক একটা ভিডিওতে এক এক কথা বলবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না করবেন, আমার নেট, ওকে, সো যেটা বলতেছিলাম তখন, যে যে জিনিসটা যেই প্ল্যাটফর্মটা নিয়ে বুঝতেছেন না কিছু, সো বসে থাকা যাবে না। এই প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে, এই প্ল্যাটফর্মে কাজ কেন করবেন, বা কি কি সেগমেন্ট নিয়ে এখানে অ্যাক্টিভিটিস হয়,
এই জিনিসগুলো আপনারা ইউটিউবের থ্রুতে খুব সহজেই জানতে পারবেন, অথবা নিজেরাও ট্রাই করতে পারেন, কারণ এখানে তো এমন চাইনিজ ভাষা না, ইংলিশে লেখা আছে। সো মানে পড়বেন, দেখবেন, এরপর দরকার পড়লে সার্চ করলেন বা খুঁজলেন। হ্যাঁ, দেন হচ্ছে যখন আপনি লিঙ্ক দিচ্ছেন আপনার ওয়েবসাইটের সাথে, তখন এটা চেক করতে পারবেন যে আসলে এটা কি ডু ফলো না নো ফলো। সো এই অ্যাক্টিভিটিসগুলো প্র্যাকটিক্যালি না করলে কখনো বুঝতে পারবেন না। সো তখন মানে যখন আপনি বুঝতে পারলেন যে ওয়াও, এই ওয়েবসাইটটা থেকে তো হয়তো আমার ডু ফলো ব্যাকলিং নিতে পারতেছি, বা আমার মনে হইতেছে এই ওয়েবসাইটটা কাজে, দেন এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে কন্ট্রোল-সি দিয়ে কপি করে আমি একটা এক্সেল শিটের মধ্যে আমার টপ সোশ্যাল বুকমার্কিং সাইটসের একটা লিস্ট বানাইলাম, যেখানে আমার 100টা ওয়েবসাইটের লিস্ট থাকবে। এরপর আমি ফাইবারে মানুষকে সার্ভিস প্রোভাইড করতে পারি যে আই উইল বুকমার্ক ইয়োর সাইটস ইন 100 ওয়েবসাইট, হ্যাঁ, ফর ইউএস ক্লায়েন্ট বা ফর ইউএসএ, ফর ক্যানাডা। সো এরকম স্পেসিফিক করে তখন আপনি, আপনার কিন্তু 100টা ওয়েবসাইট জানা আছে, 100টা ওয়েবসাইটে অ্যাকাউন্টও খোলা আছে। এখন হইতে পারে আপনি তাকে আপনার ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট খুলে দিবেন, অথবা আপনি চাই হইতে পারে আপনার ওই অ্যাকাউন্টটাকে আস্তে আস্তে গ্রো করতেছেন, এরপর ওই অ্যাকাউন্টের থ্রুতে তার বিজনেসের একটা প্রমোশন করে দিলেন আপনি। আলটিমেটলি দরকার তার লিঙ্ক, তাই তো? তো এই ব্যাপারগুলো এখন আপনি যদি নিজে যদি এক্সপিরিয়েন্সই না করেন, বসে থাকেন, তাহলে তো হবে না। ঠিক আছে? ওকে, এই গেল হচ্ছে আমার সোশ্যাল বুকমার্কিং। সেম ফোরাম পোস্টিং। সো ফোরাম বলতে সহজভাবে যদি বলতে চাই, রেডিট একটা ফোরাম, যেখানে আপনাকে সাইন আপ করতে হবে, বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে, ওই গ্রুপের রুলস রেগুলেশন আছে, ওই রুলস রেগুলেশন মেনে এরপর আপনি ফার্স্টে হয়তো মানুষের আপভোট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। আস্তে আস্তে আপনার যখন কার্মা বাড়তে থাকবে, কার্মা বলতে রেডিটে অ্যাক্টিভিটিসগুলোকে কার্মা বলে, অ্যাক্টিভিটিসগুলোকে। তো আপনি যখন অ্যাক্টিভিটিসগুলো বাড়তে থাকবেন, করতে থাকবেন, তখন আপনার এক একটা অপরচুনিটিস বাড়তে থাকবে। মানে আপনাকে হয়তোবা নেক্সট টাইম আপনি যখন কোনো কাউকে অ্যান্সার দিচ্ছেন, আই মিন কমেন্টের থ্রুতে, তখন ওইখানে আপনি হয়তোবা লিঙ্ক করতে পারবেন, বা আপনি একটা পোস্ট দিলে ওই পোস্টের সাথে আপনি লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে? সো আপনারা কোন ওয়েবসাইটের কথা বলছেন? রেডিট। সো ফোরাম পোস্টিং সাইটস, এই যে দেখেন ফোরাম পোস্টিং সাইটস লিখলাম। সাইটস লেখার পর স্পেসিফিক আমি কোন সেগমেন্ট নিয়ে কাজ করব, ওই সেগমেন্ট বেস হচ্ছে আমাকে ফোরাম সাইটগুলোকে খুঁজতে হবে। আর আমি যদি এরকম ফোরাম পোস্টিং সাইটস লিখে সার্চ করি, ইন জেনারেল আমাকে এখানে সাইটসগুলো শো করবে। যেমন এখানে 500টা ফোরাম সাবমিশন সাইটস লিস্ট 2020 হাই ডিএপিএ, মানে পিআর আছে আর কি। এখানে বলতেছে 50টা, এখানে বলতেছে 300টা, এখানে বলতেছে 400টা, এখানে বলতেছে 500টা। ঠিক আছে? এখানে 300টা আবার বলতেছে, এখানে বলতেছে যে হাই ডিএ ডু ফলো ফ্রি ফোরাম পোস্টিং সাইট লিস্ট 2021। ঠিক আছে? সো এরকম করে আমাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর এরপর ওই লিস্টগুলোকে আমার কি করতে হবে, দেখি এটাতে যাই একটু। এই যে এখানে বলতেছে যে হাই 10 ডু ফলো, টপ 10 ডু ফলো হাই অথরিটি ফোরাম পোস্টিং সাইট। সো এই যে সাইটগুলোতে ফোরামেরটা আর সোশ্যাল বুকমার্কিং সেম না। ফোরামেরটা মানে মন চাইলো অ্যাকাউন্ট খুললাম, মন চাইলো লিঙ্ক দিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু পসিবল হবে না। ফোরাম ইটস কাইন্ড অফ ডিফারেন্ট থিং, যেখানে হচ্ছে আপনাকে আস্তে আস্তে চ্যানেলটাকে গ্রো করতে হবে। ইটস নট লাইক আজকে আমি অ্যাকাউন্ট খুলে লিঙ্ক দিয়ে দিব, পারবেন না কিন্তু। ফোরামে কিন্তু পসিবল না। ফোরামে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, রেগুলার অ্যাক্টিভিটিস করতে হবে, আপনি যে একটা হিউম্যান এরকম বিহেভ করতে হবে। তাড়াহুড়া ব্র্যান্ডিং এরকম করলে হবে না, আপনাকে একদম সাথে সাথে কিক আউট করে ব্যান করে দিবে। নেক্সট টাইম অ্যাকাউন্ট খুলতে যাবেন তখনও খুলতে পারবেন না, আইপি ডিটেক্ট করবে। এগুলো ঝামেলা আছে, ফোরামেরটাতে কিন্তু ঝামেলা আছে। সোশ্যাল বুকমার্কিং আপনি করেন, আপনি এখন অ্যাকাউন্ট খুলে এখনই আপনি লিঙ্ক দিয়ে দেন, কোনো সমস্যা নেই। বাট ফোরাম ইটস ডিফারেন্ট, কারণ ওই জায়গায় জেনারেল পাবলিক কম থাকে। ওই জায়গায় থাকে তারাই যারা হচ্ছে এক করে অ্যাজ লাইক হিউম্যান, স্প্যামই কিছু করে না, খালি লিঙ্ক ব্যাপারটা এরকম করে না। ঠিক আছে? আই ডোন্ট নো এটা এরকম করতেছে কেন, আমার গ্লিচ মনে হয়, এটা কি আমার নেটটাতে নাকি এই জায়গায় করতেছে।
সো এই যে এরকম দেখেন 3টে অ্যান্সার আসছে, 415 জন ভিউ হয়েছে। তো ধরেন আপনি এরকম কোন একটা ফোরাম সাইটে গেলেন যেখানে সাইন আপ করছেন, লগ ইন করছেন, তো এখানে বলতেছে ওয়াই ইজ পার্সোনাল ফাইন্যান্স সো ইম্পর্টেন্ট। এটা ডেফিনেটলি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বাট দ্য প্রবলেম ইজ আমরা আমরা জীবনে এটা সম্পর্কে জানি না, এবং এটা আমাদের জানতে কেউ হেল্পও করে না, জানায়ও না, বা এই যে একটা ব্যাপার আছে এটাই আমাদের বুঝতে দেয় না। ঠিক আছে? সো ধরেন আপনি এক্সপার্ট একজন মানুষ, বা আপনি এটা নিয়ে জানেন, এখন আপনি এই রিলেটেড কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে চাচ্ছেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে এরকম ফাইন্ড আউট করতে হবে আপনার যে রিলেটেড আপনি সলিউশন দিচ্ছেন ওই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে ওইখানে কমেন্ট করতে হবে। এরপর যদি মনে হয় ওইখানে পসিবল দেয়া, তখন আপনি তার বিজনেসটাকে এখানে প্রমোট করতে পারবেন। বাট ডেফিনেটলি স্টার্টিংয়েই অ্যাকাউন্ট খুলেই আপনাকে কিন্তু লিঙ্ক দিতে দিবে না। তো এই কারণে আস্তে আস্তে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলে দেন আপনার চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করতে হবে, পরবর্তীতে যেন আপনি যে কারো প্রমোশন করতে পারেন। ঠিক আছে? ওকে, সো এই গেল হচ্ছে আমার কি ফোরাম পোস্টিং। ব্লগ কমেন্টিং এটা একটা মানে এটা এটা খুব লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে গেছে। ব্লগ কমেন্টিং ইজ লাইক, এটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ও সরি, এটা তো বিং, বিং এ তো আমার এটা, আরে সো এটা দিয়ে আমি সার্চ করলাম, আশা করি তো আসার, শুধু আসলে এখন কাজ করি না, কাজ করা হয় না, এই কারণে মনে হয় এটা নিচে চলে গেছে। আসছে। সো ধরেন কি করছে মানুষ, মানুষ হচ্ছে ফ্রি আইটি ট্রেনিং ইন বাংলাদেশ, ফ্রি ট্রেনিং ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করছে। সার্চ করার পর এই ওয়েবসাইটটা সবার ফার্স্টে আসছে। ফার্স্টে আসার পর এখানে দেখছে কন্টেন্টটা, আচ্ছা কন্টেন্টটা তো ভালোই আছে, কিন্তু এটা হইতেছে একটা ফ্রি কোর্স। সো আসার পর সে কি করছে, নিচে গেছে, নিচে যায় কি করছে, আল্লাহ কমেন্টগুলো কই, আচ্ছা এখানে অনেকগুলা কমেন্ট আছে, যে কমেন্টের মধ্যে এসে মানুষ লিঙ্ক দিছে। ওকে দাঁড়ান, আমি আমার ভেতর থেকেই দেখাই দিই এখানে ব্লগার করতে হচ্ছে না। সো এই যে ধরেন এটা, এই যে কন্টেন্টটা, বা এই কন্টেন্টে আমার যাওয়ার দরকার নেই। এই যে দেখেন এখানে 14টার মতো কমেন্ট, কমেন্ট, এই যে দেখেন কমেন্টে কি লেখছে দেখেন। সো কমেন্টে কি লেখছে দেখেন, উই আর অল এস্টাবলিশড আইটি, 2021 জানুয়ারি 6 তারিখ। সো উই আর ওয়েল এস্টাবলিশড আইটি অ্যান্ড আউটসোর্সিং ফার্ম ওয়ার্কিং ইন দ্য মার্কেট সিন্স 2013 সাল থেকে। উই আর প্রোভাইডিং ট্রেনিং টু দ্য পিপল লাইক ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এসইও, সিপিএ মার্কেটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং। কল আস নাও, হোয়াটসঅ্যাপ এইটা, ফ্রিল্যান্স ট্রেনিং কোর্স, গুড পোস্ট, মোবাইল এক্সপ্রেস, ফ্রি, হোয়াট দ্য হেল, এটা কোন জায়গা থেকে করছে, ফালতু কমেন্ট টমেন্ট করে করা হয়েছে। আচ্ছা সো দেখেন এখানে আমি বলতেছি, তো এই যে দেখেন এইটা না, আমি ফার্স্টের গুলো দেখাই ঘোরার দিন। আচ্ছা এই যে নেবুলা সাইটটা দেখাই, ধরেন এই যে দেখেন কি বলতেছে, যে নাইস পোস্ট, থ্যাঙ্কস ফর শেয়ারিং, আই ওয়ান্ট পিপল টু নো জাস্ট হাউ গুড দিস ইনফরমেশন ইন ইয়োর আর্টিকেল। মানে এখানে হচ্ছে পুরো একদম অ্যাপ্রিসিয়েশন, দেন হচ্ছে ইটস ইন্টারেস্টিং কন্টেন্ট অ্যান্ড গ্রেট ওয়ার্ক, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস নেবুলা সাইটি। সো নেবুলা সাইটি কি, নেবুলা সাইটি একটা ট্রেনিং ইনস্টিটিউট। ও এইখানে কি করছে, ওর কি, ও ট্রেনিং ইনস্টিটিউট। মানুষ যখন এখানে গুগলে সার্চ করবে যে ফ্রি ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, তাহলে কি হবে, তাহলে এই যে দেখেন ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন ঢাকা, এটা লিখে মানুষ সার্চ দিতে পারে। তো কি করছে, এইটার আন্ডারে বা বেস্ট আইটি ট্রেনিং সেন্টার ইন ঢাকা,
তো ও এখানে একটা কন্টেন্ট, যে কন্টেন্টের র্যাঙ্ক আছে সেই কন্টেন্টের এখানে এসে ও কি করছে, অ্যাপ্রিসিয়েট করছে। অ্যাপ্রিসিয়েট করার পর আফটার দ্যাট কমেন্টের মধ্যে ও কি করছে এখানে মানে অ্যাপ্রিসিয়েশনের সাথে সাথে ওর বিজনেসটাকেও এখানে প্রমোট করছে, যেটাকে বলা হচ্ছে ব্লগ কমেন্টিং। মানে আপনার রিলেভেন্ট কন্টেন্ট বেস যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে যে তাদের কন্টেন্ট, যে কন্টেন্টগুলো অনেক বেশি পপুলার, সেই কন্টেন্টগুলোর এগেনস্টে কমেন্ট করা এবং পসিবল হইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে প্রোভাইড করা। ঠিক আছে? সো সামহাও এটাতে হয়তো একটু প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কমেন্টের অপশনটা শো করতেছে না, থাকার কথা। আই ডোন্ট নো কেন শো করতেছে না। এবার দেখতে হবে এটা যে 2017 না 18 দিকে যেন মনে বানানো হয়েছিল। তো এইরকম করে আপনাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে আপনার রিলেভেন্ট বিজনেসের জন্য ওই ওয়েবসাইটগুলোতে যে দেখতে হবে যে কমেন্ট করা যায় কিনা। কমেন্ট করে তাকে অবশ্যই আপনার কন্টেন্টটা পড়তে হবে, কন্টেন্টটা পড়ে ওই বেস কমেন্ট করতে হবে, প্লাস পসিবল হইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসতে হবে। এখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক না দিলে তো আসলে কমেন্ট করে তো আপনার জন্য লাভ হবে না। তো আপনাকে অবশ্যই চেক করতে হবে যে ওই ওয়েবসাইটগুলোতে কমেন্ট করা যায় কিনা বা লিঙ্ক দেওয়া যায় কিনা। ঠিক আছে? অথবা আপনি চাইলে জেনারেল সেন্সেও কমেন্ট করতে পারেন আপনার ওই ওই প্রোফাইলের ভিজিবিলিটি বাড়ার জন্য, সো দ্যাট পরবর্তীতে যেন আপনি ওই প্রোফাইল থেকে অ্যাক্টিভিটিস করলে হয়তো বা মানুষ আপনাকে চিনতে পারে, এটাও হইতে পারে। ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে ব্লগ কমেন্টিং। ওকে, এরপরে আসেন হচ্ছে ফটো শেয়ারিং। সো ফটো শেয়ারিং এরটা কি? পিন্টারেস্টে কি হয়? পিন্টারেস্টে সব ফটো শেয়ার হয়। সো এটা একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন বুঝলাম না, পিন্টারেস্ট চাইতে দিচ্ছে না, নেট আছে তো, রাইট? হ্যাঁ, নেট তো আছে। পিন্টারেস্ট কি হইলো আবার? অদ্ভুত, পুরো অদ্ভুত হয়ে গেলাম তো। দেখি পিন্টারেস্ট তো চাইতে দিত, এখন কি হয়েছে আবার? বাংলাদেশ থেকে একটা যন্ত্রণা, মিডিয়ামে যাওয়া যায় না, ভিপিএন ইউজ করে যাইতে হয়। পিন্টারেস্ট দিছে মনে বাংলাদেশ থেকে। দাঁড়ান দেখাই আপনাদের এক্সাম্পল দিয়ে, এখন দেখা দিই ভিপিএন। অথবা ইনস্টাগ্রাম হইতে পারে। সো পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অথবা খুব সিম্পল, নট লাইক যে আমাকে এখানে শুধু পিন্টারেস্ট আর এটা ছাড়া আমি কিছু করতে পারবো না, অবশ্যই করতে পারবো। এখানে সার্চ দেন, এই যে চলে আসছে, এই যে ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট হইতে পারে বা ফটো শেয়ারিং সাইটস। সো ফটো শেয়ারিং সাইটস দিয়ে আপনি যদি সার্চ করেন, এখানে দেখেন কত কিছু আছে। ফ্লিকার 500 পিএক্স পিক্সেলস যেটা, বা স্মাগ মাগ এটা আছে। এরপর হচ্ছে টিনি পিক। সো বেস্ট ফ্রি ইমেজ হোস্টিং সাইট গাইড ফর 2021, 23 পপুলার ফটো শেয়ারিং সাইট টু শেয়ার ইয়োর ফটো, সামথিং এরকম কিছু। এই যে ফ্লিকার আছে, ইনস্টাগ্রাম, এরপরে ফটো ব্লগ আছে, 500px আছে, 1x.com আছে, এরপর হচ্ছে ক্যানোস, আনস্প্ল্যাশ। এগুলোতে যে আপনি ফটো আপলোড করতে পারবেন, আপনার নিজের ফটো, ওদের ফটোই আবার আপলোড করার ব্যাপারটা না, আপনি নিজে ফটো আপলোড করতে পারবেন। ওইখান থেকে আপনি আবার লিঙ্কও দিতে পারবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে? সো এটার কথা আর কি এখানে বলতেছে। ওকে, তো এরকম ফটো শেয়ারিং সাইটসগুলোতে যে আপনি এখন কন্টেন্ট আপনার ফেসবুকের থ্রুতে আপনি প্রমোট করতেছেন, ভিডিও আপনি ইউটিউবের থ্রুতে প্রমোট করতেছেন, ঠিক একইভাবে আপনি আপনার ইমেজকেও প্রমোট করতে পারেন থ্রু ইনস্টাগ্রাম, থ্রু পিন্টারেস্ট, থ্রু ফ্লিকার, এই রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে। দিস ইজ অলসো আন্ডার অন কি অফ পেজ এসইও বা ব্যাক লিঙ্ক। ঠিক আছে? যদিও লিঙ্কটা নো ফলো, বাট অনেকগুলোতে ডু ফলো থাকে। সো এই জিনিসগুলো ফাইন্ড আউট করা যায় কোনটা নো ফলো, কোনটা ডু ফলো ব্যাকলিঙ্ক। আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও মার্কেটিং, সেম ভিডিও প্ল্যাটফর্মগুলা। সো আপনি এরকম সার্চ দেন যে ভিডিও প্ল্যাটফর্ম, ভিডিও মার্কেটিং, আরে ফটো ভিডিও চলে আসছে।
এই যে ভিডিও মার্কেটিং সাইটস, আপনারা তো শুধু জানেন ইউটিউব। সো এরকম অনেক ভিডিও মার্কেটিং সাইটস আছে, যেটা হচ্ছে অনেকেই হয়তো বা আরও অন্যান্য সেগমেন্টসগুলোও জানেন, ঠিক আছে। সো এরকম ভিডিও ভিডিও শেয়ারিং সাইট দেখি আমি, মার্কেটিং মার্কেটিং দিয়েও আছে, বাট শেয়ারিং দিয়ে লিখলে অনেকগুলো আসবে আশা করি। সো যাই 28-এর মধ্যে ওই যে আপনার ডেইলি মোশনস আছে, হ্যাঁ, এরপর আপনার ইউটিউব তো আছেই। এছাড়াও আরও অনেকগুলা আরও অনেক পপুলার ভিডিও প্ল্যাটফর্মস আছে, প্লাগটুন আছে, এরপর আরও আরও এরকম অনেক সেগমেন্টস আছে যেগুলোর হয়তো নাম আপনারা শুনছেন অথবা, কিন্তু ওই রকম পরিচিত না। কেন? দ্য মেইন থিং ইজ হচ্ছে ওই সেগমেন্টসগুলোতে কি, ভিমিও মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট পপুলার একটা সাইটস, যেগুলোতে অনেক, টিকটক ইটস ডিফারেন্ট, এটা একটা সোশ্যাল সাইট, ওটা ভিডিও ঠিক আছে এখন বলা যায়। এরপর হচ্ছে ফেসবুকের ভিডিও তো আছে, এরপরে টুইচ আছে, এগুলাও অনেক, ডেইলি মোশন অনেক পপুলার একটা সাইটস ভিডিওর জন্য। আইজিটিভি এখন ইনস্টাগ্রামের জন্য ব্যাপারটা হয়ে গেছে। এরপরে বাইট আছে। সো এই জিনিসগুলা অনেক বেশি পপুলার কেন হয়নি? কারণ দোজ প্ল্যাটফর্ম আর ইউজ বাই কি ইন্টারন্যাশনাল পিপল। এখন স্বাভাবিক, আমাদের ইন্টারন্যাশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমার কন্টেন্টটা মাস্ট বি ইংলিশে হইতে হবে, প্লাস আরও অনেক অ্যাক্টিভিটিস থাকে। তাই ইউটিউবটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই আর কি আমরা অনেক বেশি এটার সাথে কানেক্ট হয়ে গেছি, প্লাস এখানে অনেক বিলিয়ন বিলিয়ন ভিজিটর আছে, বিকজ এটা গুগলের একটা প্রোডাক্ট, রাইট? তো এরকম আরও ভিডিও প্ল্যাটফর্ম আছে, সো চাইলে আপনারা ওই ভিডিও প্ল্যাটফর্মের থ্রুতে করতে পারেন। আই থিঙ্ক ইউটিউব ইটস গুড এনাফ আপনার আপনার বিজনেস বা আপনার অ্যাজ এ পার্সন বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে ভিডিও থ্রুতে আর কি মার্কেটিং করার জন্য ইটস গুড এনাফ একটা প্ল্যাটফর্ম ইউটিউবই। তো এইভাবে আপনারা ভিডিও মার্কেটিং করতে পারেন। লোকাল লিস্টিংয়ের মধ্যে সেম সার্চ করেন। সো সুবিধাটা হইতেছে আপনারা এই সেগমেন্টসগুলো নেবেন, সার্চ করবেন কোন দেশের জন্য, অস্ট্রেলিয়ার জন্য, ওকে, নো প্রবলেম। এই যে দেখেন 175টা অস্ট্রেলিয়ান বিজনেস লিস্টিং সাইট উইথ ডিরেক্টরি, এরকম। এই যে ব্রাইট লোকাল কি করে, এই দেখেন, ব্রাইট লোকালও কিন্তু আপনাকে ইনফরমেশন দিবে যে কি কি লিস্টিং সাইট আছে। ওরা করতেছে ইনবাউন্ড মার্কেটিং। এই যে দেখেন এখানে ওরা বলতেছে টপ 50 লোকাল সাইটেশন সাইটস ইন অস্ট্রেলিয়া। সো ওরা এখানে কতটা বলতেছে, 50টা ওয়েবসাইট, ওদের ডোমেইন অথরিটি, এই যে ওদের ডোমেইন অথরিটি, নিশ, হ্যাঁ, এরপর হচ্ছে লিস্টিং ইউআরএল, যেখানে যে আপনি লিস্ট করতে পারবেন। সো এই জিনিসগুলো ওরা দিয়ে দিছে। তো ওদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম ওরা ইনবাউন্ড মার্কেটিং করতেছে। কেন বললাম? বিকজ অফ গুগলে কেউ সার্চ করলো লিস্টিং সাইট, ওদের ওয়েবসাইট আসলো, আসার পর যায় দেখে যে ও আচ্ছা, ওরা নিজেরাই তো লোকাল সাইটেশন, ওরা কি করতেছে, সার্ভিস প্রোভাইড করতেছে। প্রাইসিংয়ে যাই, ও আচ্ছা, এখানে লোকাল সার্চ র্যাঙ্কিং রিপোর্ট, ও আচ্ছা, ওরা তো তাহলে লিস্টিংও করে দেয়। তো সাপোজ আমি এসইও এক্সপার্ট না, তো আমি তো আমার বিজনেসটাকে প্রমোট করতে চাইতেছি, তো ওদের সাথে আমি কমিউনিকেট করলাম, ওদের সার্ভিসটা নিয়ে নিলাম। সো ওরা মানুষকে ইনফরমেশন দিয়ে, ভ্যালুয়েবল ইনফরমেশনের থ্রুতে ওরা কি করতেছে, হ্যাঁ, অডিয়েন্সকে লিড বা কাস্টমার হিসেবে রূপান্তর করতেছে। দ্যাট ইজ কল ইনবাউন্ড মার্কেটিং, ঠিক আছে। তো এরকম আপনারা ওদের এখানে ইনফরমেশনগুলো দেখতে পারেন, ওরা অনেক এখানে ইনফরমেশন দিছে। সেগুলো হচ্ছে লোকাল লিস্টিং সাইটস। সো লোকাল লিস্টিং সাইটের জন্য আমরা হয়তো আরেকটু ডিটেলস বলবো হচ্ছে ওই লোকাল এসইও যখন আমরা দেখব, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আর্টিকেল অর পিডিএফ সাবমিশন সাইট। সো সেম ফটো এবং ভিডিওর মতো আর্টিকেলও আপনারা সাবমিট করতে পারবেন, এরকম অনেক ওয়েবসাইট আছে। কোশ্চেন অ্যান্সার সাইট, এটাও সেম। বিজনেস রিভিউ, সো বিজনেস রিভিউর বলতে বোঝায় যায় ফেসবুকে, আপনি ফেসবুকে আপনার বিজনেসের মানুষের কাছে রিভিউ নিতে পারবেন। গুগলের কাছ থেকে মানে গুগলে মানুষের দ্বারা আপনি রিভিউ নিতে পারবেন। ইয়াল্প আছে, বাইরের দেশে অনেক পপুলার একটা সাইট, যেখানে মানুষ রিভিউ নেয় রেস্টুরেন্টের ক্ষেত্রে। তো এরকম অনেক রিভিউ বেস ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো থেকে আপনি চাইলে মানে আপনার কাস্টমারের থ্রুতে বা অডিয়েন্সের থ্রুতে আপনি রিভিউ নিতে পারেন এবং রিভিউ কিনতেও পারেন। এই জন্য অনেক ইম্পর্টেন্ট 3-4টা, অ্যাটলিস্ট 4-5টা বা 10টার মতো যদি জিমেল আইডি থাকে, যদিও এখন কিন্তু প্রবলেম, 2 বছরের বেশি যদি ইনঅ্যাক্টিভ জিমেল আইডি থাকে ওগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আসলে ম্যানেজ করাও টাফ। তো স্টার্টিংয়ের জন্য 4-5টা থাকলে ভালো, পরবর্তীতে আর কি কাজ টাজ করতে গেলে ঝামেলা টামেলা হইলে তখন যেন ওই মানে আবার অপশনস থাকে।
প্রেস রিলিজ ব্যাপারটা হচ্ছে এরকম, অনেক প্রেস থাকে যারা হচ্ছে আপনাকে নিয়ে লিখবে, তারা ওখান থেকে লিঙ্ক দিবে, এটা একটা হইতে পারে। আপনি প্রেসের কাছে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, দেন আপনি লিঙ্ক নিতে পারেন, থ্রু সেটা পেইডও হইতে পারে, ডিপেন্ডস করবে। সিএসএস সাবমিশন হচ্ছে ওয়েবসাইটের কোড সেগমেন্টের সিএসএস সাবমিশনের থ্রুতেও আপনি চাইলে লিস্টিং করতে পারেন। তো এগুলো আপনাদের দরকার নাই। সো এতটুকু পর্যন্ত মানে এইখানে যে সেগমেন্টসগুলা আপনাদের জন্য মোটামুটি এই এতটুকু পর্যন্ত বলতে পারেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর ব্যাকলিং তো এটা তো ফুললি একটা ডিফারেন্ট সেগমেন্ট, হ্যাঁ, যেখানে হচ্ছে ম্যানুয়ালি করতে পারবে, মানে ম্যানুয়ালি আপনাকে কাজটা করতে হবে, সেলফ ক্রিয়েটেড না। আর বাকি এগুলো সবই হচ্ছে সেলফ ক্রিয়েটেড, ঠিক আছে? সো এগুলো লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট, লেস হোক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা 30% হইতে পারে, সেটা 40% হইতে পারে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনাদেরকে মানে অফ পেজের অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে করতে হবে। তো আমাদের আজকের ক্লাসগুলো হচ্ছে মানে এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এই সেগমেন্টেশনগুলো। এখন হচ্ছে আপনাদের কোশ্চেন নিব, বাট কোশ্চেন নেওয়ার আগে হচ্ছে আপনাদের আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, এরপর হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, একটু সবাই অ্যাটেন্ডেন্সটা দেন, আমি ডাকতেছি। আসাদুজ্জামান সাগর আছেন? আচ্ছা, নাই। আচ্ছা, আছে। সিফাত মঞ্জুর মুহিদা আছে তো, রাইট? হ্যাঁ, সিফাত মঞ্জুর আছে। এরপর হচ্ছে ওটাই তো দেখছি, দেখে আর কি দিয়ে দিছি। আর এটা প্রেজেন্ট है प्रेजेंट नहीं। এমডিএইচ জিসান, এমডিএইচ জিসান। আর এরপর হচ্ছে আফিয়া আল আমিন আছে। আচ্ছা, এ নাই। প্রেজেন্ট ভাইয়া। হ্যাঁ, দিয়ে দিছি। মুনতাসির মামুন রাতুল। प्रेजेंट है। এরপর হচ্ছে মেহেদি আবিদ। মেহেদি আবিদ তো থাকে রে। মেহেদি আবেদ প্রেজেন্ট আছে। আচ্ছা, এরপর হচ্ছে একরাম আহমেদ। এটাই লাভ নাই, নো রিচেবল, লাভ নাই। আচ্ছা, সায়েদ এইচ সানি। जी भाई प्रेजेंट। ওকে, গোলাম সারওয়ার তো আছে। রাহি, রাহি আছেন, রাইট? জি হ্যাঁ, ভাই আছে। প্রেজেন্ট আছে। ওকে, এরপর হচ্ছে ফারজানা আফরিন। আসসালাম ভাই আসি। হ্যাঁ হ্যাঁ, দিছি। ফারজানা আফরিন। প্রেজেন্ট ভাইয়া। ওকে, এরপর হচ্ছে তামান্না শারমিন। তামান্না শারমিন। তামান্না শারমিন নাই। রাসেল চৌধুরী। प्रेजेंट भैया। ওকে, এরপর হচ্ছে খাদিজা আক্তার। খাদিজা আক্তারও তো থাকে। খাদিজা আক্তার নাই। আচ্ছা, খাদিজা আক্তার নাই। সুবাইল হোসেন আছে। এরপর হচ্ছে জাহিদুজ্জামান খান। জি ভাইয়া প্রেজেন্ট। শিউলি আক্তার। প্রেজেন্ট ভাইয়া। ওকে, এরপর হচ্ছে সুমনা শারমিন আছে। এরপর হচ্ছে মাহমুদুল হাসান আছেন তো, রাইট? মাহমুদুল হাসান দেখলাম। মাহমুদুল হাসান, রেসপন্স নাই। ইমতিয়াজ আহমেদ। यस भैया। ওকে, এরপর হচ্ছে মোহাম্মদ আইয়ুব খান। প্রেজেন্ট ভাইয়া। ওকে, আইয়ুব খান প্রেজেন্ট। আচ্ছা, হ্যাঁ, এবার বলেন আপনাদের কার কি কোশ্চেন, কি 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 বুঝেন নাই? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন না থাকলে তো খুবই ভালো। মাহমুদুল হাসান। ওকে,
সেটাই আমি বললাম, তো দেখলাম জয়েন করলো। হ্যাঁ দিয়ে দিছি, প্রেজেন্ট দিয়ে দিছি। এখন কি আপনাদের কোশ্চেন নাই কারো? আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, কোশ্চেন থাকার কথা না, কারণ ট্রাই করছি মানে আজকের পার্সপেক্টিভে যতটুকু পসিবল